নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন নন্দিনী সিংহের লেখা একটি দুর্দান্ত মার্ডার মিস্ট্রি। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের যে কোনো কাজ আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজ গল্প পাঠে বাক্য পালিশ। ইন্সপেক্টর কিরণের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, বড়বাবুর ভূমিকায় জয় ভট্টাচার্য, প্রিন্সিপালের ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, মিস্টার চৌধুরীর ভূমিকায় মৃন্ময় মান্না, তপেনের ভূমিকায় সুদীপ্ত সরকার, ইপসিতার ভূমিকায় ঋতুজা ঘোষ, শালিনীর ভূমিকায় মৌসুমী চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। বডি আইডেন্টিফিকেশন করে ওই পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছো কিরণ? পকেট থেকে রুমাল বের করে জলে ভেজা হাতটা মুছতে মুছতে জিজ্ঞাসা করলেন থানার বড়বাবু। স্যার, বডির যে অবস্থা তাতে কিছুই আইডেন্টিফাই করা যাচ্ছে না। প্রাইমারি অবস্থায় খালি এইটুকু বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের বডি। বয়স খুব জোর ওই 19-20 মতন হবে। গলা কেটে খুন করে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, যাতে সমস্ত প্রমাণ মিটিয়ে ফেলা যায়। এর থেকে বেশি কিছুই বোঝা যাচ্ছে না। থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিরণ রায় বড়বাবুর সামনে কথাগুলো বললেন। গলা কেটে খুন করেছে বুঝলে কিভাবে? এই যে বললে যে পুড়িয়ে ফেলেছে। স্যার, বডির মুখের নিচের অংশ থেকে বুকের ওপর অব্দি কিছুটা অংশ এখনো অক্ষত রয়েছে। আমার মনে হয় পুরো বডি পুড়ে যাওয়া অব্দি খুনি ওখানে ছিল না। যে কোনো কারণেই হোক, বডির কিছুটা অংশ না পুড়ে রয়ে গেছে, তাই গলার কাছে কাটা দাগটা বোঝা যাচ্ছে। স্যার, কেসের বেশ কিছুটা অংশকে যথেষ্ট যুক্তি দিয়ে সমাধান করতে পেরে খানিকটা উৎসাহিত হয়ে বড়বাবুকে কথাগুলো বললেন কিরণ। ঠিক আছে, তাহলে পোস্টমর্টেম আর ফরেন্সিককে খবর করে দাও। ওই যা যা নেওয়ার ওরা নিয়ে নেবে। ফরেন্সিক ওখানে পৌঁছে গেছে স্যার। ওদের কাজ হয়ে গেলে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিচ্ছি। আর স্যার, বলছিলাম কি, কিছু মিডিয়া আমাদের আগেই পৌঁছে গেছে। ওখানে লোকাল কিছু ছেলেরা যারা আগে বডি দেখতে পেয়েছে তারাই খবর দিয়েছে হয়তো মিডিয়াকে। এতক্ষণে হয়তো খবরেও দেখাচ্ছে। ঠিক আছে, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। একদিক থেকে ভালোই হয়েছে, বরং নিউজ দেখে ওই যদি বডির চেনা কেউ আসে তো ভালো। আর তুমি পারলে ওই আশেপাশের থানায় একটা ইনফর্ম করে দাও, যদি কিছু খবর পাওয়া যায় বা কোথাও কোনো মিসিং ডায়েরি হয়েছে কিনা সেটা খোঁজ নাও, বুঝলে? দুবার খক খক করে কেশে গলা পরিষ্কার করে আবার সিগারেটটা টানতে টানতে বড়বাবু জিজ্ঞেস করলেন, আর বলো, সকালে ব্রেকফাস্ট করে এসেছো তো? তোমার তো আবার ওই না খেয়ে থাকার রোগ আছে, কি যে বলো ওটা, কি ফাস্টিং না কি করো? স্যার, ওটা ইন্টারমিটেন্ট ফাস্টিং। চেয়ারে ওজন বাড়ছে, কি আর করব। ওই যা হোক, তা কিরণ, তোমার তো আবার ফেরার সময় চলে এলো। তোমার মতো অফিসার চলে গেলে আমি সত্যি খুব বিপদে পড়ে যাব, বুঝলে? কি যে বলেন স্যার, আমার মতো অনেকেই আছে, সকলেই ভালো কাজ করে। আসল ব্যাপারটা হলো একজন সঠিক গাইডের। আপনি ঠিকঠাক গাইড করেন বলেই আমি কাজ করতে পারি। আমার এখনো কিছু নোটিশ আসেনি স্যার, তবে আমার পরিবর্তে যেই আসুক সেও ভালো হবে। মুখে যাই বলুক, নিজের প্রশংসা শুনে মনে মনে বেশ খুশি হলেন কিরণ। এরপর যেখানেই ট্রান্সফার হোক আমাদের আবার ভুলে যেও না যেন। মাঝে মাঝে ফোনে কথা বলো, ভালো লাগবে। কিছুটা ইমোশনাল হয়ে বড়বাবু বললেন কথাগুলো। নিশ্চয়ই স্যার, শেয়ার বলতে কিরণ রায় 2 বছর আগে এই থানায় ট্রান্সফার হয়ে এসেছেন। এই থানা বলতে কার্শিয়াং থানা, দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত কার্শিয়াংয়ের একটি ছোট্ট শহর। শিলিগুড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা এই শহরে আসার পর কিরণের প্রথম দিকে খুব মন খারাপ করত। কলকাতার জনকোলাহলের মধ্যে থেকে হঠাৎ করে পাহাড়ের এই শান্ত জায়গা ঠিক মেনে নিতে পারেনি সে। সন্ধে হলেই এখানে অদ্ভুত এক শান্ত পরিবেশ তৈরি হয়,
যেখানে শুধু প্রকৃতিকে অনুভব করা যায়। সেটা কলকাতার কোনো সময়ই করা যায় না। আজ প্রায় 2 বছর এখানে থাকার পর এই জায়গাটাকে ভালোবেসে ফেলেছে কিরণ। এলাকার লোকজনও ওকে খুব সম্মান করে। পাহাড়ের লোকেরা এত পরিশ্রমী আর এত আপন হয়, সেটা বোধহয় এখানে না থাকলে বুঝতে পারত না সে। থানার সহকর্মী থেকে শুরু করে আশেপাশের সকলেই তাকে এতটা আপন করে নিয়েছে যে এখন আর বাড়ির জন্য ওর মন খারাপ করে না। সত্যি বলতে কি, জায়গাটা একসময় ছেড়ে যেতে পারলেও বেঁচে যেত, কিন্তু এখন আর যেতে ইচ্ছে করে না। হয়তো পাহাড়ের প্রেমে পড়ে গেছে সে। এসব ভাবতে ভাবতে হঠাৎ বড়বাবুর কথায় চমকে ঘোর কেটে গেল কিরণের। কি হলো কিরণ, কি এত ভাবতে বসে গেলে? সরি স্যার, না না, কিছুই ভাবছি না, আমি যাচ্ছি, বাকিটা দেখছি। কিরণ বেরিয়ে যাবার জন্য পেছনে ঘুরতেই দেখে থানার একজন কনস্টেবল বড়বাবুর ঘরের দিকে দৌড়ে দৌড়ে আসছে। ঘরে এসে দুজনকে দেখে দাঁড়িয়ে বললেন, अरे उर्गेन बाबू, इतना भाग के क्यों आ रहे हो आप? क्या हुआ? वो साहब जी, एक जन मैडम आया, बोल रही है वो बॉडी को पहचानता। কনস্টেবল উর্গেন শেরপা হাঁপাতে হাঁপাতে কথাগুলো বললেন। উফ ফুরগেন বাবু, আপনার না ঠিক হলো বাংলা, না হলো হিন্দি। নেপালি জানলে শুধু হবে? এতদিন আমাদের সাথে অন্তত বাংলাটাও তো শিখতে পারতেন। যাই হোক, কোন ম্যাডাম? কিরণ জিজ্ঞেস করলেন। কনস্টেবল উর্গেন শেরপার বাড়ি কার্শিয়াং থানার পাশেই এক গ্রামে। 1 বছর পর রিটায়ার করবেন, তাই বয়স্ক মানুষের অসুবিধে বুঝে কাছাকাছি ওনাকে ট্রান্সফার দিয়েছেন। सर, अभी इस उम्र में अब हिंदी बांग्ला सीखो, वो नेपाली से काम चला जाता है साहब। नौकरी खत्म होने के बाद बांग्ला और हिंदी की लगेगा। আচ্ছা আচ্ছা, কোন ম্যাডাম বলুন? हाँ साहब, वो बोली कि वो ग्लेन लाइन कॉन्वेंट स्कूल का प्रिंसिपल है। बॉडी का लड़की वही स्कूल का स्टूडेंट है। দেখলে কিরণ, বললাম না নিউজ দেখে ঠিক কেউ আসবে। দেখলে, টেলিপ্যাথি, বুঝলে? টেলিপ্যাথি। বড়বাবুর চোখ দুটো এক অদ্ভুত আনন্দে চকচক করে উঠল কথাগুলো বলার সময়। তা বটে স্যার, টেলিপ্যাথি বটে। আপনার মনের কথা ওই ম্যাডাম বুঝতে পেরেছেন। বড়বাবুর ঘর থেকে বেরিয়ে আসতে আসতে কনস্টেবল উর্গেনকে কিরণ জিজ্ঞাসা করলেন, ম্যাডাম কাহা पर है? ओ साहब, उसको मैंने अपना रूम में वेट करने को बोल के यही घर पर आ गई। ঠিক আছে উর্গেনজি, আপনি যান, আমি দেখে নিচ্ছি। ठीक है साहब। বলে উর্গেন শেরপা নিজের ডান হাতের লাঠিটা অভিনব কায়দায় ঘোরাতে ঘোরাতে থানার মেন দরজা দিয়ে চলে গেলেন। নিজের অফিসের ঘরে ঢুকে কিরণ দেখলেন একজন মাঝবয়সী মহিলা তার টেবিলের উল্টো দিকে চেয়ারে বসে আছেন। বয়স ওই 50-এর কোঠায়। দেখে মনে হচ্ছে বিয়ে হয়নি বা করেননি। একটা অফ হোয়াইট রঙের শাড়ি পরে আছেন ভদ্রমহিলা, তার সাথে নিখুঁত এমব্রয়ডারি কাজ করা একটা কালো রঙের ব্লাউজ। শাড়ির কুচি থেকে আঁচল প্রতিটা ভাঁজে এত সুন্দর করে টানা এবং তার মাঝে ব্লাউজের সঠিক মেলবন্ধন বুঝিয়ে দিচ্ছে যে পারফেকশনের প্রতি ওনার সূক্ষ্ম নজর রয়েছে। ঘাড় অবধি মাথার চুল পুরোটাই স্ট্রেট করা, রীতিমতো পার্লারে গিয়ে মেনটেন করেন সেটা বোঝা যাচ্ছে। সাদা কালোর সংমিশ্রণে চুলের রংটা দেখে বোঝার উপায় নেই যে চুলটা কৃত্রিম রং করা নাকি ওটাই স্বাভাবিকভাবে বয়সের ভারে পেকেছে। চোখে একটা হাই পাওয়ারের কালো ফ্রেমের চশমা। কিরণকে দেখেই উঠে দাঁড়িয়ে নিজের হাতটা কিরণের দিকে বাড়িয়ে দিয়ে মহিলা বললেন, হ্যালো ইন্সপেক্টর। কিরণও নিজের হাতটা ওনার হাতের দিকে বাড়িয়ে বললেন, হ্যালো, বসুন। বলুন ম্যাডাম, কে হয় ওই ডেড বডির মেয়েটি? আগে না না, ব্যাপারটা সেরকম না। আই এম নট শিওর অ্যাবাউট দিস। আসলে আমার স্কুলের একজন স্টুডেন্ট মিসিং। মানে ওর কালকে ফেরার কথা ছিল কিন্তু এখনো ফেরেনি। সো আই হ্যাভ আ ভেরি ব্যাড ফিলিং দ্যাট মেবি নিউজের ওই মেয়েটা। বাট আই রিপিট দ্যাট আই এম নট শিওর। এক মিনিট ম্যাডাম, একটু পরিষ্কার করে বলুন তো, মানে ঠিক বুঝলাম না। আপনার এটা কেন মনে হচ্ছে যে ডেড বডির মেয়েটি আপনার ছাত্রী? মানে সে খুন হতে পারে এরকম কেন মনে হচ্ছে আপনার? নো নো ইন্সপেক্টর, আমি বলছি না যে ওই মেয়েটি ইলিনা। ইলিনা? ইলিনা চৌধুরী আমার মিসিং স্টুডেন্ট, যার জন্য আমি এসেছি। ম্যাডাম, খুব ভালো হয় আপনি যদি প্রথম থেকে
আর একটু ডিটেলসে বলেন। শিওর ইন্সপেক্টর, আইল টেল ইউ দি ডিটেলস। ইলিনা চৌধুরী ক্লাস 10-এর স্টুডেন্ট। ওর বাড়ি নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টের কালিয়াগঞ্জে। 9 তারিখ মানে স্যাটারডে স্কুল ছুটির পর ও আমার রুমে এসে আমাকে বলল ওর বাবার বার্থডে 11 তারিখ। তাই ও সরি ম্যাডাম, একটু থামাচ্ছি আপনাকে। আপনি এইমাত্র ইলিনার বাবার কথা বললেন। আপনি ওর বাবাকে ফোন করেছিলেন? করেছিলাম। আমি সব বলছি, আমাকে 10টা মিনিট একটু সময় দিন। ওকে, বলুন। ও বলল বাবার বার্থডে, তাই ও 10 তারিখ আর 11 তারিখ ছুটি নিয়ে বাড়ি যাবে টু সেলিব্রেট হার ফাদার্স বার্থডে। 10 তারিখ সকালে বেরোবে, বাড়ি পৌঁছে মিডনাইট সেলিব্রেট করে 11 তারিখ বিকেলের মধ্যে ফিরে আসবে, এটাই বলেছিল। নর্মালি কালিয়াগঞ্জ থেকে সকালে বেরোলে বিকেল থেকে ম্যাক্সিমাম সন্ধ্যের মধ্যে ফিরে আসার কথা। সেই হিসেবে ওর 11 তারিখ সন্ধে বা রাতের মধ্যে তো ফিরে আসার কথা। কিন্তু ভদ্রমহিলা খানিকক্ষণ থেমে যেন একটা কি ভাবতে লাগলেন। কিরণ ওনাকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কিন্তু কি ম্যাডাম? কিন্তু আমাদের হোস্টেলের সুপার আমাকে 11 তারিখ মানে গতকাল রাত 11:30 ফোন করে বললেন ইলিনা ফিরে আসেনি। নর্মালি হোস্টেল গেট রাত 8টা অবধি খোলা থাকে। সেদিন সুপার 9:30 অবধি খুলে রেখেছিল ইলিনা যদি আসে এই ভেবে, কিন্তু ও ফেরেনি। আমি অত রাতে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আই কল হার সেভারাল টাইমস বাট হার ফোন ওয়াজ সুইচড অফ। অত রাতে ওর বাবাকে ফোন করে টেনশন দেওয়া উচিত হবে কি না সেই ভেবে আমি আর ওনাকেও ফোন করিনি। আজকে সকালে যখন ওনাকে ফোন করি উনি বললেন ইলিনা কাল 1টা থেকে 1:30-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। 1টার সময় বেরোলে কালিয়াগঞ্জ থেকে কার্শিয়াং আসতে মোটামুটি সন্ধে বা রাত হয়ে যাবার কথা, তাই তো ম্যাডাম? ইয়েস ইন্সপেক্টর, রাতের মধ্যে তো ডেফিনেটলি ফিরে আসা উচিত ছিল। ওর বাবাও নাকি সন্ধে থেকে ওকে ফোনে পাচ্ছেন না। উনি নিজেও অত রাতে আমরা ডিস্টার্ব হতে পারি এই ভেবে আর ফোন করেননি, কিন্তু আজ সকালে হোস্টেলে ফোন করে খোঁজ নিয়েছিলেন। আমি যখন ওনাকে ফোন করি উনি তখন নিজেই আমাকে জিজ্ঞেস করলেন ইলিনা হোস্টেলে ফিরেছে কিনা। এই যে বললেন উনি হোস্টেল থেকে ফোন করে খোঁজ নিয়েছিলেন, তাহলে আপনাকে আবার জিজ্ঞেস করছেন কেন? হোস্টেল থেকে কি উনি জানতে পারেননি যে ইলিনা ফিরে আসেনি? ইন্সপেক্টর, হি ইজ আ ফাদার। হোস্টেল থেকে যখন জানতে পারেন ইলিনা ফেরেনি, তারপর আমার ফোন দেখে ভেবেছেন হয়তো ওনার মেয়ে সেফ আছে, এটা জানানোর জন্য আমি ফোন করেছি। হয়তো উনি আশা করেছিলেন আমি ওনার মেয়ের কোনো গুড নিউজ দেব, বাট আনফর্চুনেটলি আমরা কেউ কিছুই খবর পেলাম না। উনি থানায় কিছু জানাননি কেন? কালিয়াগঞ্জ থানায় তো মিসিং রিপোর্ট করতে পারতেন। ফর দ্যাট রিজন ইন্সপেক্টর আপনাকে তো একটু সময় দিতে হবে। হঠাৎ করে একদিনের মধ্যে কি কেউ মিসিং রিপোর্ট করে? আমি ওনাকে বলেছি আজকের মধ্যে ওকে ফোনে না পেলে থানায় একটা মিসিং ডায়েরি করে দিতে, আর আমি তো এই জন্যই এসেছি। আমি হয়তো আজকের দিনটা দেখে কালকে আসতাম রিপোর্ট করতে, কিন্তু নিউজ দেখে আর ওয়েট করলাম না। দ্যাটস ওয়াই স্কুল ছুটির পর আমি সোজা এখানে চলে আসি। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের হেল্প করার জন্য। আপনি একটা কাজ করুন, বাইরে। কিরণ কিছু খবর পেলে? বড়বাবু কিরণের ঘরের দরজাটা খুব জোরে ধাক্কা মেরে খুলে ভেতরে ঢুকতে ঢুকতে কথাটা জিজ্ঞাসা করলেন। দরজাটা খোলার সময় ও বন্ধ হওয়ার সময় দুবার ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। কিরণ ও ঘরে উপস্থিত কনভেন্ট স্কুলের প্রিন্সিপাল দুজনেই ঘাড় ঘুরিয়ে একবার তাকালেন। বড়বাবুকে দেখে কিরণ উঠে দাঁড়ালেন। হ্যাঁ স্যার, আসুন পরিচয় করে দিই। ইনি হলেন এখানকার গ্লেন লাইন কনভেন্ট স্কুলের প্রিন্সিপাল মিসেস। বড়বাবুর সাথে কথা বলতে বলতে কিরণের হঠাৎ মনে পড়ল ভদ্রমহিলার নামটাই তো শোনা হয়নি। তাই এবার মহিলার দিকে তাকিয়ে বললেন, সরি ম্যাডাম, এতক্ষণ কথা হলো কিন্তু আপনার নামটাই শোনা হয়নি। এক্সট্রিমলি সরি। নো নো ইন্সপেক্টর, ইটস ওকে। মাই নেম ইজ মিস সুরভি দাশগুপ্ত, নট মিসেস। কিরণের দিকে একটু হেসে তাকিয়ে আবার বড়বাবুর দিকে নিজের হাত বাড়িয়ে দিলেন ভদ্রমহিলা। বড়বাবু একবার আপাদমস্তক মহিলার দিকে দেখে মুখে একটা ভদ্রতামূলক হাসি নিয়ে নিজেই হাতটা মহিলার দিকে বাড়িয়ে বললেন, আপনি বাঙালি? আগে পুরোপুরি না, আমার বাবা বাঙালি, মা নেপালি। ছোটবেলায় আমার পুরো এডুকেশন কলকাতায় হয়েছে। আফটার মাই ফাদার্স ডেথ আমি আর আমার মা এখানে চলে আসি, তারপর থেকে এখানেই। ম্যাডাম আপনি একটা কাজ করুন, বেরিয়ে ডান দিকে দেখবেন একজন স্টাফ আছে, ওর নাম শিরেন তামাং। ওনাকে গিয়ে ডিটেলসের সব বলুন, আপনার মিসিং রিপোর্টও লিখে নেবে।
আর ম্যাডাম ইলিনার বাবার ডিটেলসটাও লিখে দেবেন, ফোন নাম্বার সহ ওনার বাড়ির ঠিকানা। নিশ্চয়ই ইন্সপেক্টর, আমি ওখানে সব ডিটেলস দিচ্ছি। ওকে, তাহলে কিছু ইনফরমেশন পেলে জানাবেন। একদম ম্যাডাম, আপনি কিন্তু এখন চলে যাবেন না, বডিটা একবার আইডেন্টিফাই করে গেলে ভালো হয়। যদি কিছু বুঝতে পারেন, বডি পোস্টমর্টমের ওখানে গেছে, বডির কাছ থেকে কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলো দেখে যদি কিছু চিনতে পারেন। কিরণ টেবিলের উপর রাখা একটা ফাইল খুলতে খুলতে ভদ্রমহিলাকে কথাগুলো বললেন। বলুন কোথায় সেগুলো? আমি যদি আপনার কোনো হেল্পে লাগতে পারি, ইটস মাই প্লেজার। আপনি আগে রিপোর্টটা লিখে আসো, তারপর কিরণ গিয়ে সব বলছে। ভদ্রমহিলা বাইরে বেরিয়ে যেতেই বড়বাবু কিরণকে জিজ্ঞাসা করলেন, কি কি জানতে পারলে? কিছু বলো কিরণ। সব বলছি স্যার, আগে আপনি একটু বসুন। যেভাবে আপনি ওনার দিকে তাকিয়েছিলেন, একটু জল টল খান, তারপর শান্ত হলে বলছি। এইসব কি বলছো কিরণ? ছি 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 ছি, নিজের উপরের বসের সাথে এইসব ইয়ার কি কেউ করে? ব্যাপারটা যে কিরণের চোখে পড়েছে সেটা বুঝতে পেরে বড়বাবু খানিকটা ইতস্তত বোধ করতে লাগলেন। কিরণ সেটা বুঝতে পেরে ব্যাপারটা খানিকটা স্বাভাবিক করার জন্য বললেন, আহা, এত চাপ নিচ্ছেন কেন স্যার? আমিও তো দেখছিলাম ওনাকে। যতই বলুন, ভদ্রমহিলা কিন্তু বেশ স্মার্ট। এখনো যেভাবে নিজেকে মেনটেন করে রেখেছেন, সেটা প্রশংসনীয়। শুধু শুধু তাহলে আমাকে বলছো? ওই তোমার বৌদি যদি জানতে পারে যে কিরণ এসব বলছে, তোমার কালকেই ট্রান্সফারের ব্যবস্থা করে দেবে। বুঝলাম বুঝলাম। এক হাত গালে দিয়ে অন্য হাতে একটা সিগারেট ধরে প্রিন্সিপাল ম্যাডাম কিরণকে কি কি বলেছিল এতক্ষণ সেগুলো মন দিয়ে শুনছিলেন বড়বাবু। কিরণের কথাগুলো শুনতে শুনতে তিনি এতটাই মগ্ন ছিলেন যে সিগারেটের প্রায় অর্ধেকের বেশি ওনার ফুসফুসে না গিয়ে কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিশে যাচ্ছিল, সেদিকে ওনার খেয়ালই ছিল না। তবে একটা কাজ করো কিরণ, আগে এই ভদ্রমহিলাকে দিয়ে বডিটা আইডেন্টিফাই করে নাও। দেখো, যদি ডেড বডি আর ওই মিসিং মেয়েটা সেম হয়, তাহলে আমাদের কাজ অনেকটা এগিয়ে যায়। স্যার, বডি দেখে উনি কিছু বুঝতে পারবেন বলে মনে হয় না, কারণ পুরো মুখটাই পড়ে গেছে, চেনার সম্ভাবনা কম। তাছাড়া বডি এখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বডির কাছ থেকে যে কটা জিনিস পাওয়া গেছে, সেগুলো দেখে যদি উনি কিছু চিনতে পারেন। কি কি পেয়েছো? একটা মানি ব্যাগ আর হাতের আঙুলের একটা সোনার আংটি। মানি ব্যাগে কিছু টাকা, খুচরো কয়েন আর কিছু পুরনো কাগজপত্র ছাড়া আর বিশেষ কিছু নেই। মানি ব্যাগটা পাশেই পড়েছিল। কোনো বাস বা ট্রেনের টিকিট বা ওই জাতীয় কিছু পাওনি? না স্যার, যে খুন করেছে সে সব কিছু দেখে তবেই এগুলো ফেলে রেখে গেছে, যাতে প্রমাণ জাতীয় কিছু না থাকে। আচ্ছা বেশ, তুমি তাহলে ওনার সমস্ত ফর্মালিটিগুলো হয়ে গেলে ওনাকে দেখিয়ে নাও জিনিসগুলো। আমি দেখি আমার সেই মেয়ে পাচারের কেসটা কি হলো। ওকে স্যার, আমি আপডেট করতে থাকছি আপনাকে। वो साहब जी, वो मैडम का सारा डिटेल्स ले लिया, और कुछ करना होगा क्या? मैडम को बोलिए थोड़ा वेट करने के लिए, हम आ रहे हैं। ठीक है साहब जी। কিরণ বাইরে বেরিয়ে এলো। প্রিন্সিপাল ম্যাডাম তখন বাইরের একটা চেয়ারে বসে নেপালি ভাষায় সিরেনের সাথে কিছু একটা গল্প করছিলেন। সিরেন তামাংয়ের টেবিলটা ভদ্রমহিলার চেয়ারের সাথে ঠিক আড়াআড়ি ভাবে। কিরণকে দেখে সিরেন উঠে দাঁড়াতেই ভদ্রমহিলা ঘাড় ঘুরিয়ে তাকালেন। डेड बॉडी के पास जो जो चीज मिली थी वो थोड़ा लेके आइए ना सिरन जी। সিরেন তামাং উল্টো দিকের একটা ঘরের দিকে চলে গেলেন। কিরণ ও ম্যাডাম দুজন দুজনের দিকে তাকিয়ে কি বলবেন বুঝতে না পেরে সাময়িক নিস্তব্ধতা কাটানোর জন্য দুজনেই একবার নিজেদের দন্তপাটি যথাসম্ভব লুকিয়ে হালকা করে হেসে এই সময়ের পরিস্থিতিকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। মিনিট পাঁচেক পর সিরেন সমস্ত জিনিসগুলো নিয়ে ফিরে এলো। সাদা প্লাস্টিকে মোড়ানো জিনিসগুলো এক এক করে প্লাস্টিকের উপর থেকে নেড়ে নেড়ে ভদ্রমহিলা দেখতে লাগলেন। বেশ কিছুক্ষণ দেখার পর ম্যাডাম কিরণের দিকে তাকিয়ে বললেন, ইন্সপেক্টর, দেখুন, এই জিনিসগুলো দেখে আমি সঠিকভাবে বলতে পারবো না এগুলো ইলিনার না অন্য কারোর। আমার স্কুলে অনেক স্টুডেন্ট, কে কি মানি ব্যাগ ব্যবহার করে বা কোন আংটি পরে, সেগুলো আমার পক্ষে জানা সম্ভব না। ম্যাডাম, কিছু আইডিয়াও কি দিতে পারবেন না? হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন। আপনি ইলিনার রুমমেটদের সাথে কথা বলতে পারেন। যারা ওর সাথে থাকতো তারাই একমাত্র সঠিকভাবে বলতে পারবে।
সে ওর ফ্যামিলি হোক বা ক্লোজ ফ্রেন্ডস। তাহলে আপনি একবার ওদের ডাকুন। নো ইন্সপেক্টর, ওদের থানায় ডাকা ঠিক হবে না, বিকজ ওরা সবাই খুব ছোট। থানায় এসে এই ব্যাপারটা জেনে যদি ওদের মানসিকভাবে কোনো চাপের সৃষ্টি হয়। তাহলে আপনি ঠিক কি চাইছেন, মানে কিভাবে ওদের সাথে যোগাযোগ করতে বলছেন? আপনি কাল স্কুলে আসুন। আমি ক্লাস চলাকালীন মাঝে একবার ইলিনার রুমমেটদের আমার অফিসে ডেকে নেব। আপনি তখন না হয় একবার ওদের জিজ্ঞেস করে নেবেন। ওকে, সেটাই ভালো। আমি তাহলে কাল 11টার মধ্যে চলে আসছি আপনার স্কুলে। একটা রিকোয়েস্ট আছে ইন্সপেক্টর। হ্যালো, বলো, কে এসেছেন? আচ্ছা আচ্ছা, ওনাকে বসতে বলুন, আমি আসছি। হ্যাঁ। ফোনটা রেখেই ভদ্রমহিলা ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, ইলিনার বাবা এসেছেন হোস্টেলে, আমি ওকে বসতে বলেছি। এখন তাহলে চলুন ম্যাডাম, একবার ওনাকে জিনিসপত্রগুলো দেখাই, যদি উনি কিছু আইডেন্টিফাই করতে পারেন। বলছিলাম যে ওনাকে এভাবে ভয় দেখানোটা কি ঠিক হবে? কিসের ভয়? না মানে ইলিনা যে খুন হতে পারে সেটা ওনার কাছে খুব শকিং হবে তো, তাই ভাবছি। দেখুন ম্যাডাম, আজকে সকাল থেকে নিউজ দেখাচ্ছে, কিন্তু আপনারা ছাড়া আর কেউ এখন এই সন্দেহ অবধি আসেনি কোনো রিপোর্ট লেখাতে। তাই সন্দেহটা এখন যে অনেকটাই সঠিক বলে মনে হচ্ছে, তাই আমাকে একবার ওই ভদ্রলোককে জিজ্ঞেস করতেই হবে। আচ্ছা বেশ, চলুন তবে। অফিসের গাড়িতে দুজন স্টাফকে নিয়ে কিরণ আর প্রিন্সিপাল ম্যাডাম ওনার নিজের গাড়িতে করে স্কুলের দিকে বেরিয়ে পড়লেন। মিনিট 20 পর হোস্টেলের বাইরে গাড়ি দুটো দাঁড়ালো। ম্যাডাম আগে এগিয়ে গেলেন, ওনার ঠিক পিছনেই কিরণ সহ দুজন পুলিশ এগিয়ে এলো। প্রিন্সিপালকে দেখেই হোস্টেল সুপার বাইরে বেরিয়ে এলেন আর কিছু একটা ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন কোন দিকে যেতে হবে। প্রিন্সিপালের পিছনে পিছনে এগিয়ে গিয়ে কিরণ একটা বসার ঘরে উপস্থিত হলেন। একজন মাঝবয়সী ভদ্রলোক বসে আছেন, দেখে বোঝাই যাচ্ছে খুব চিন্তিত। চুলটাও ঠিকমতো আঁচড়ানোর সময় পাননি। ম্যাডামকে দেখেই রীতিমতো দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কিছু খবর পেলেন ম্যাডাম? আমি তো ফোনেও পাচ্ছি না, কোথায় যে গেল। এই তো পুলিশ এসেছে, এই আপনারা নিশ্চয়ই কিছু খবর পেয়েছেন, কিছু বলুন না, আমার মেয়েটা কোথায়? এক নিঃশ্বাসে ভদ্রলোক কথাগুলো বলে গেলেন। উনি একটু থেমে গেলে কিরণ জিজ্ঞাসা করলেন, আপনি বাড়ির কাছে থানায় খোঁজ না করে সোজা এখানে চলে এলেন কেন? আগে তো ওখানে একটা রিপোর্ট করতে পারতেন। কিসের রিপোর্ট করব? আমার সাথে শেষবার যখন এলিনার কথা হলো তখন তো সে শিলিগুড়িতে, এই গাড়ি চেঞ্জ করার জন্য শিলিগুড়িতে নেমে আমাকে ফোন করেছিল। তারপর থেকে তার ফোনেই পাচ্ছে না তাকে। তাই আমি জানি যে সে শিলিগুড়ি থেকে সোজা এদিকে এসেছে, তাই আমিও এদিকে চলে এলাম। আমারও তো মাথা কাজ করেনি স্যার, আমি মেয়েকে পাচ্ছি না। কিছু জানলে বলুন, নালে নালে সব বেকার প্রশ্ন করবেন না আমাকে। রীতিমতো গলা ঝাঁঝিয়ে কথাগুলো বললেন ভদ্রলোক। উনি যে রীতিমতো চিন্তিত আর বিধ্বস্ত সেটা ওনার কথা শুনেই বোঝা যাচ্ছিল। তার কাছে তখন তার মেয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই ছিল না। কিরণ তাই আর এদিক ওদিক না করে সোজা বডির কাছে পাওয়া জিনিসগুলো ওনাকে দেখালেন। এগুলো দেখুন তো, কোনোটা আপনার মেয়ের কিনা বলতে পারবেন? আরে এটা তো এলিনার মানি ব্যাগ। হ্যাঁ, এটা ওরই। আপনি কোথায় পেলেন? আমি ওর লাস্ট বার্থডেতে ওকে এটা গিফট করেছিলাম। হ্যাঁ, আর এটা তো এলিনারই আংটি। কোথায় পেলেন এসব স্যার? আমার মেয়েকে কি পাওয়া গেছে? ম্যাডাম আর কিরণ দুজন একবার দুজনের দিকে তাকালেন। কিভাবে পুরো ব্যাপারটা বলবেন বুঝতে পারলেন না। দুজনেই খানিকক্ষণ চুপ করে রইলেন। ওদের দুজনকে একে অন্যের মুখে তাকাতে দেখে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি হলো? আরে কিছু বলুন, আপনারা দুজনেই চুপ করে আছেন কেন? কিরণ ওনার দিকে তাকিয়ে খুব নমনীয়ভাবে বললেন, খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি মিস্টার চৌধুরী, আমরা আজকে সকালে যে ডেড বডিটা পেয়েছি সেটা আপনার মেয়ের। সরি। কিসের ডেড বডি? কি বলছেন স্যার? আমার সাথে কালকেই ওর কথা হলো। কিভাবে হতে পারে এটা? কি হয়েছে? ওকে কি হসপিটালে নিয়ে গেছেন? হাসপাতালে নিয়ে যাওয়ার মতন অবস্থায় ছিল না মিস্টার চৌধুরী, আপনাকে একবার থানায় আসতে হবে আমাদের সাথে। আমি কোথাও যাব না। আমি জানি ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই মেরেছে ওকে।
আমি এলিনাকে বারণ করেছিলাম ওর সাথে ঘুরতে। ভয়ে বা চিন্তায় ভদ্রলোকের হাত পা কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ও সুস্থ মেয়েটা আমার কি যে হয়ে গেল। আমার আমার একমাত্র মেয়ে। ম্যাডাম, আমি থাকবো কি করে ওকে ছেড়ে? প্রিন্সিপাল ম্যাডামের হাত ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লেন ভদ্রলোক। অনেকক্ষণ মাথা নিচু করে কাঁদার পর একবার ঘাড় উঁচু করে ম্যাডামের দিকে তাকিয়ে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে কি যেন একটা বলতে গিয়ে একেবারে মাথা ঘুরে পড়ে গেলেন। কিরণ কোনো রকমে এক হাত দিয়ে ভদ্রলোককে ধরার চেষ্টা করলেন, কিন্তু সেটা কাজে লাগলো না। ভদ্রলোকের পড়ে যাওয়া দেখে প্রিন্সিপাল ম্যাডাম জোরে চিৎকার করে উঠলেন যাতে কোনোভাবে ওনাকে ধরা যায়। বাইরে থেকে বাকি পুলিশ দুজন ছুটে ঘরে এলেন। তার মিনিট কয়েক পর হোস্টেলের সুপার এসে উপস্থিত। সকলে মিলে ওনাকে তুলে ধরে পাশের একটা সোফায় নিয়ে গেলেন। মুখে বেশ কয়েকবার জলের ঝাপটা দিতে ভদ্রলোক চোখ খুলে তাকালেন, কিন্তু সে চাউনিতে ছিল শুধু শূন্যতা আর হারানোর যন্ত্রণা। কোনো কথা না বলে ভদ্রলোক চুপ করে শুয়ে রইলেন। কিরণ এবার জিজ্ঞাসা করলেন, আপনি ঠিক আছেন মিস্টার চৌধুরী? আচ্ছা, আপনি কোন ছেলের কথা বলছিলেন? কে খুন করতে পারে আপনার মেয়েকে? ইন্সপেক্টর, ওনাকে একটু সময় দিন প্লিজ। এখন এসব প্রশ্ন কেন করছেন? প্রিন্সিপাল ম্যাডাম একটু জোর গলায় কথাগুলো বললেন। কিরণের উপর উনি যেন বেশ মনক্ষুণ্ণ হয়েছেন সেটা বোঝা যাচ্ছিল। নিজের ভুল বুঝতে পেরে ব্যাপারটা সামলানোর জন্য কিরণ আবার ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন তো মিস্টার চৌধুরী? আমরা কি ডক্টর ডাকবো? কেমন ফিল করছেন এখন? কিন্তু ভদ্রলোক যেন কিছুই শুনতে পাননি, সেইভাবেই শুয়ে রইলেন। প্রিন্সিপাল ম্যাডাম এবার কিরণের কানের কাছে এসে মুখটা এনে আস্তে আস্তে করে বললেন, ইন্সপেক্টর, ওনাকে এখন একটু ছেড়ে দিন। আপাতত আমাদের ওয়েটিং রুমে ওনাকে বলছি রেস্ট নিতে। আমি দেখছি আমার একজন ফ্যামিলি ডক্টর আছেন, ওনাকে যদি এখানে আনার ব্যবস্থা করতে পারি। একবার ওনাকে দেখে যাক না হয়। আজকে রাতটা উনি থাকুক, কালকে আপনি এসে যা জিজ্ঞেস করার করবেন। সে তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু উনি কাউকে একটা সন্দেহ করছেন। তার একটু ডিটেলসটা বললে ভালো হতো। যদি খুনি শহর ছেড়ে চলে যায় তার আগে কিছু জানতে পারলে ভালো হতো। বুঝতে পারছি ইন্সপেক্টর, কিন্তু ওনাকে তো দেখতে পাচ্ছেন। যদি আরও বেশি কিছু শরীর খারাপ হয় তার থেকে ভালো আজকে ওনাকে ছেড়ে দেওয়া। বেশ, আমি তাহলে কালকে সকালে আসছি। তবে ম্যাডাম, এবার কিন্তু আপনার স্কুলের স্টুডেন্টদের কিছু প্রশ্ন করতেই হবে। তার জন্য আপনার যা যা করার করুন। দরকার পড়লে ইলিনার যারা খুব ক্লোজ ফ্রেন্ড তাদের প্যারেন্টসদের ইনফর্ম করুন। সমস্ত স্টুডেন্টদেরকে কালকে জিজ্ঞাসা করব, অন্তত যারা যারা ওর খুব কাছের তাদের প্রত্যেককে। যারা এখানে থাকে তাদের পেরেন্টস সহজেই কালকে আসতে পারবে তাদের ছেলে মেয়েদের নিয়ে, কিন্তু অনেকেই হোস্টেলে থাকে, তাদের পেরেন্টসরা আসবে কিভাবে? সেসব আমি জানি না, অন্তত তাদের সকলকে জানিয়ে রাখুন। আপনি কিভাবে কি করবেন সেটা আপনি ঠিক করুন। ভুলে যাবেন না আপনার একজন স্টুডেন্ট মার্ডার হয়েছে, তাই বাকি স্টুডেন্টদের সেফটির জন্য আর ইলিনার খুনিকে খুঁজে বার করতে সবাইকে প্রশ্ন করতে হবে। অল রাইট ইন্সপেক্টর, আমিও চাই এলিনার খুনি কে সেটা বাইরে আসুক। আপনি কালকে আসুন, তবে আমাকে একটা ফোন করে আসবেন। পেছন ঘুরে তাকিয়ে দেখলেন কিরণ। ভদ্রলোক একভাবে উপরের দিকে তাকিয়ে আছে। পাশে কেউ যে কথা বলছে সেটা উনি বুঝতেই পারছেন কিনা বোঝার উপায় নেই। অতিরিক্ত শোকে হয়তো কথা বলার মতো অবস্থায় নেই। দরজা দিয়ে বেরিয়ে আসতেই ম্যাডামকে আবার প্রশ্ন করলেন, ম্যাডাম, আপনি কি বলতে পারবেন ইলিনার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমি যতদূর জানি ইলিনার মা নেই। শুনেছিলাম অনেক ছোটবেলায় উনি মারা যান। ইলিনাকে ভর্তি করার সময় ভদ্রলোক এসে বলেছিলেন উনি বাইরে বাইরে কাজ করেন, তাই ইলিনাকে বাড়িতে দেখারও কেউ নেই। সেটাও একটা বড় কারণ ওকে এত দূরে হোস্টেলে রাখার। বাইরে বাইরে কি কাজ করেন? আর ইলিনার মা মারা যায় কিভাবে কিছু জানেন? কিভাবে মারা যান সেসব প্রশ্ন আমরা কেউ ওকে বা ওর বাবাকে কোনোদিন জিজ্ঞেস করিনি। আর ভদ্রলোক সম্ভবত কোনো বিজনেস করেন, কিসের বিজনেস সেটা শিওর জানি না। আচ্ছা, তো উনি আর বিয়ে করেছেন কিনা? ইন্সপেক্টর, দ্যাটস কমপ্লিটলি হিজ পার্সোনাল ম্যাটার। আমি এসব প্রশ্ন ওনাকে কেন জিজ্ঞেস করব? আপনি কালকে এসে ওনাকে যা যা জিজ্ঞেস করার করে নেবেন। ওকে ম্যাডাম, তাহলে আমরা আসছি এখন। কাল দেখা হচ্ছে। অনেক বিরক্ত করলাম, তবে কিছুদিন আপনাকে বিরক্ত করবো আরো। ইটস ওকে ইন্সপেক্টর, আপনাদের কাজে লাগলে আমি সব সময় আছি।
গুড নাইট। গুড নাইট ম্যাডাম। কিরণ হোস্টেল থেকে বেরিয়ে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। প্রিন্সিপাল ম্যাডাম মেন গেটে সোজাসুজি উল্টো দিকের বারান্দায় দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর পাশে হোস্টেল সুপার এসে দাঁড়ালেন। হোস্টেলের বারান্দার হালকা আলোয় ওদের দুজনকে দেখা গেল পাশাপাশি চুপচাপ দাঁড়িয়ে থাকতে। একই চিন্তায় দুজনে চুপ করে রইলেন। কেউ কাউকে কিছু না বললেও দুজনেই বুঝতে পারলেন দুজনে কি ভাবছেন। পরদিন সকালে স্কুল খোলার ঠিক ঘণ্টাখানেক পরে কিরণ গ্লেনলাইন কনভেন্ট স্কুলে গিয়ে উপস্থিত হলেন। প্রেয়ার শেষ করে সমস্ত স্টুডেন্টরা লাইন করে তখন নিজের নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল। কিরণ নিজের পুলিশের গাড়িটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত স্টুডেন্টদের লক্ষ্য করতে লাগলেন। প্রতিটি ক্লাস অনুযায়ী ছেলে ও মেয়েরা আলাদা আলাদা লাইন করে যাচ্ছিল। সকলে সাদা শার্ট আর নিচে ডিপ ব্রাউন রঙের ড্রেস, ছেলেরা ফুল প্যান্ট আর মেয়েরা শর্ট স্কার্ট। সকলের গলায় ডিপ ব্রাউন রঙের উপর সাদা চেক টাই। সমস্ত স্টুডেন্টরা নিজেদের ঘরে ঢুকে গেলে কিরণ নিজের গাড়ি থেকে নেমে স্কুলের ভেতর ঢুকে গেলেন। গেটের মুখে দাঁড়িয়ে থাকা গার্ডটি জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন স্যার? প্রিন্সিপাল ম্যাডাম ভেতরে আছেন। কেন স্যার, কিছু হয়েছে নাকি? ম্যাডামের কিছু হয়েছে? আরে না না, কাল ওনার সাথে কথা হয়েছে। ম্যাডাম জানেন যে আমি আজকে আসবো। ওনাকে গিয়ে বলুন ইন্সপেক্টর কিরণ এসছেন। ঠিক আছে স্যার। বলে গার্ডটি স্কুলের ভেতরে প্রিন্সিপালের রুমের দিকে যেতে যেতে একবার পেছন ফিরে কিরণের দিকে তাকালেন। কিছু একটা ভেবে আবার ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে প্রিন্সিপালের রুমের দিকে এগিয়ে গেলেন। মিনিট খানেক পর বাইরে এসে কিরণকে বললেন, স্যার আপনি সোজা ভেতরে চলে যান। ওই সোজা গিয়ে ডান দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন প্রিন্সিপাল ম্যাডামের ঘর। ম্যাডাম আপনার জন্যই অপেক্ষা করছেন। খুব সহজে কিরণকে কথাগুলো বললেও দারোয়ানকে দেখে বোঝা গেল পুলিশ দেখে উনি রীতিমতো কৌতূহলী। ভয়ে সেই কৌতূহল কিরণের সামনে প্রকাশ না করলেও প্রশ্নের উত্তর না পাওয়া অবধি উনি যে খুব একটা শান্ত থাকবেন না সেটা বোঝা যাচ্ছিল। গার্ডের সামনে থেকে কিরণ সোজা এসে উপস্থিত হলেন প্রিন্সিপালের ঘরে। বাইরে থেকে দরজা নক করতেই প্রিন্সিপাল নিজে উঠে এসে দরজা খুলে দিলেন। মুখে একটা হালকা হাসি নিয়ে কিরণকে ভেতরে আসতে বলে উনি দরজাটা বন্ধ করে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলেন এবং কিরণকেও বসতে বললেন। ভিতরে একটা বিশাল বড় টেবিলের ওপাশে প্রিন্সিপালের চেয়ার। কালো বড় চেয়ারটার সাপেক্ষে প্রিন্সিপালকে বেশ ছোট মনে হচ্ছে। টেবিলের এক পাশে দুটো লাল গদি বসানো, আরও দুটো আরামকেদারা। বাইরের লোকজন কেউ আসলে এদিকে চেয়ারগুলোয় বসেন। ম্যাডামের মাথার পিছনে একটা বিশাল বড় বোর্ড, যেখানে স্কুল শুরু থেকে আজ অবধি যারা যারা প্রিন্সিপাল এর চেয়ারে বসেছেন প্রত্যেকের নাম লেখা আছে। বর্তমান প্রিন্সিপাল মিস সুরভি দাশগুপ্তার নামের পাশে লেখা আছে সুরভি দাশগুপ্তা 2018, অর্থাৎ প্রায় 3 বছর ধরে উনি এখানে আছেন। প্রিন্সিপাল ম্যাডামের ডান দিকের ঘরের একদম কোনায় একটা অ্যাটাচ বাথরুম, তার পাশেই একটা জানলা যেটা পর্দা দিয়ে ঢাকা। রুমে রুম হিটার চলছে বলে ঘরটা বেশ গরম। বাঁদিকের দেওয়ালে স্কুলের বেশ কিছু ছবি। প্রতি বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 12 শেষ করে চলে যায় তাদের সাথে টিচারদের ছবি। একটা ছবিতে বর্তমান প্রিন্সিপালের সাথে স্টুডেন্টদের ছবি রয়েছে, নিচে লেখা রয়েছে 2020, অর্থাৎ শেষ বছরের ছবি। ঘরের চারদিকটা ঘাড় ঘুরিয়ে কিরণ দেখছিলেন। হঠাৎ প্রিন্সিপালের আওয়াজে চমক ভাঙল। আপনি কিছু নেবেন ইন্সপেক্টর? টি অর কফি? না না ম্যাডাম, কিচ্ছু লাগবে না। আপনি বরং ইলিনার ফ্রেন্ডদের একটু ডেকে দিন, আমি ওদের সাথে কথা বলেই বেরিয়ে যাব। ও হ্যাঁ, শিওর, জাস্ট ওয়েট ফর আ মিনিট। বলেই উনি টেলিফোনটা হাতে তুলে কাউকে একটা ফোন করে বললেন, সেন্ট ইপসিতা অ্যান্ড শালিনী। ইয়েস, হ্যাঁ, ক্লাস 10 নাও ইন মাই অফিস রুম। 10 মিনিট সময় দিন ইন্সপেক্টর, ওরা আসছে। ইপসিতা শালিনী, ইলিনা দুজন রুমমেট? হ্যাঁ, আমি কালকে হোস্টেলের সুপারকে জিজ্ঞেস করেছিলাম কারা ইলিনার সাথে থাকতো। আমাদের এখানে হোস্টেলে কোনো কোনো রুমে 2 জন করে থাকে, কোনো কোনোতে 3 জন করে থাকে। ইলিনারা 3 জন থাকতো। এবার ওদের 2 জনের মধ্যে কে ওর বেশি ক্লোজ সেটা আপনি ওদের কাছ থেকেই জিজ্ঞেস করে নেবেন। আর তাছাড়া
কথাগুলো শেষ হওয়ার আগেই প্রিন্সিপালের দরজার বাইরে থেকে কেউ নক করল। কিরণের সাথে কথা বলা থামিয়ে উনি ঘাড়টা একটু বেঁকিয়ে দরজার দিকে তাকিয়ে বললেন, কাম ইন। দুটো মেয়ে ভেতরে এলো। দুজনেই স্কুল ড্রেস পরে রয়েছে। মোটামুটি একই হাইট দুজনের। একজনের চুলটা একটু কোঁকড়ানোর মতো। কোঁকড়ানো চুলের মেয়েটা বলল, আপনি ডেকেছেন ম্যাডাম? ইয়েস শালিনী, ভেতরে এসো। দুজনেই ভেতরে ঢুকেই পুলিশ দেখে একটু ভীতভাবে তাকিয়ে ম্যাডামের পাশে গিয়ে দাঁড়ালো। প্রিন্সিপাল ম্যাডাম এবার ওদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, তোমরা নিশ্চয়ই জানো ইলিনা গত 2 দিন ধরে ফেরেনি, আর এখন তোমাদের কাছে লুকোনোর মতো কিছুই নেই। ভেরি সরি টু সে, একটা বডি পাওয়া গেছিল ইয়েস্টারডে। কনফার্ম হয়েছে সেটা ইলিনার। কালকে ওর বাবা আইডেন্টিফাই করেছেন। সেই জন্যই আজকে এই ইন্সপেক্টর স্যার এসেছেন। উনি তোমাদের কাছে ইলিনার ব্যাপারে কিছু প্রশ্ন। ম্যাডামের কথা শেষ হওয়ার আগেই শালিনী নামের মেয়েটি একটু আঁতকে উঠে বলল, কি বলছেন কি ম্যাডাম? কিভাবে হলো? ও তোর বাবার বার্থডে সেলিব্রেট করতে গেছিল, কিন্তু মারা গেল কিভাবে? ইলিনার সঙ্গে তোমরা একসাথে থাকতে, তাই ওর সম্পর্কে কিছু প্রশ্ন করতে এসেছি। যে খুনি তাকে ধরতেই আমরা কাজ করছি, সে যেই হোক। তাই তোমরা হেল্প করলেই আমাদের পক্ষে কাজটা আরো সহজ হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। কিরণ ওদের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। শালিনী নামের ছাত্রীটিকে খুব স্বাভাবিক মনে হলেও ইপসিতাকে দেখে বেশ অস্থির লাগছিল। কিরণ ইপসিতার দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন, তোমার নাম ইপসিতা তো? স্যার। তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ ইপসিতা? না তো স্যার, ভয় কেন পাবো? ইলিনার কোনো বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু ছিল? এই প্রশ্নটা শুনে দুজনেই প্রিন্সিপালের দিকে তাকালো। হাঁ বলবে নাকি না বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ওদের সংকোচ বুঝতে পেরে ম্যাডাম নিজেই বললেন, যা যা জানো সব বলো, এখন আর লুকোনোর মতো কিছুই নেই। আর আমাকে দেখে ভয় পেতে হবে না, বরং যদি জেনেই লুকিয়ে যাও তাহলে আমি রাগ করব। এটা শুনে এবার ইপসিতা বলল, একটা ছেলের সাথে ওর রিলেশন ছিল, ওর সাথে দেখা করার জন্য বাইরে যেত। আমরা নানা রকম বাহানা বানিয়ে ওকে হোস্টেল থেকে লুকিয়ে পাঠাতাম। বাইরের ছেলে? পরিচয় হলো কিভাবে? আমি যতদূর জানি তোমাদের তো খুব সহজে বাইরে বের হওয়ার পারমিশন নেই। স্যার, পারমিশন না থাকলেও আমরা টুকটাক কাজে বাইরে যাই, সেটার পারমিশন আছে। আর তাছাড়াও হোস্টেলের অনেকে এদিক ওদিক করে ম্যানেজ করে বাইরে যায়। কোথায় থাকে সেই ছেলেটি আর কিভাবে পরিচয়? আমরা মাত্র কয়েকবার দেখেছি স্যার ওকে, তারপর আমরা ওর সাথে আর যেতাম না। একসাথে হোস্টেল থেকে বেরাতাম, কিন্তু তারপর ওরা দুজন ঘুরতে চলে যেত আর আমরা আমাদের কাজ করতাম। স্যার, একবার ইপসিতার জন্মদিনে আমরা ওই ক্যাফেতে খেতে গেছিলাম। ওখানেই ওই ছেলেটির সাথে আমাদের প্রথম পরিচয়। ওই ক্যাফেতেই ও কাজ করত, কিন্তু ইলিনার সাথে ওর রিলেশন কিভাবে হলো সেটা আমরা বুঝতেও পারিনি। বেশ কয়েক মাস পরে ইলিনা নিজেই আমাদের ওদের রিলেশনের কথা বলেছিল। তোমরা তো ওকে আটকাতে পারতে শালিনী। একটা ক্যাফেতে কাজ করা ছেলের সাথে প্রেম, এই এই স্কুলে পড়ে এসব শিখছো? প্রিন্সিপাল সুরভি এবার রেগে গিয়ে কথাগুলো বললেন, ম্যাডাম, আপনি প্লিজ ওদের ভয় দেখাবেন না, তাহলে ওরা আরো ভয় পেয়ে যাবে। আগে ওদের কথা বলতে দিন। তোমরা যা বলছিলে বলো, ভয় পেতে হবে না। স্যার, ছেলেটা কিন্তু খুব ভালো। ইলিনাকে খুব ভালোবাসতো ও সাপোর্ট করত। ইলিনা নিজে সে কথা আমাদের বলেছে। আচ্ছা, সে ভালো মন্দ আমরা বুঝে নেব। তুমি বলো তো, কোন ক্যাফেতে কাজ করে ছেলেটা? সানশাইন ক্যাফে, কার্শিয়াং মেইন মার্কেটের নিচে যে সবজি বাজারটা আছে তার পাশেই। বেশ বড় ক্যাফে স্যার, দোতলার ওপরে। ক্যাফের নিচটা একটা পার্লার আছে, ইউনিসেক্স। তবে স্যার, কিছু একটা বলতে গিয়েও ইপসিতা থেমে গেল। কিরণ জিজ্ঞেস করলেন, তবে কি? স্যার, ওই ছেলেটি ইলিনার খুনি হতে পারে না, ও ইলিনাকে ভালোবাসতো। কে খুনি হতে পারে আর কে পারে না সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, সেটা বের করা আমাদের কাজ। তোমরা শুধু যা যা জানো বলে দাও। আর একটা বিষয়, তোমাদের ক্লাসে খুব বেশি কিছু কথা বলা দরকার নেই। যত বিষয়টিকে চুপচাপ রাখবে তত আমাদের কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এবার আমি কয়েকটা শেষ প্রশ্ন করব ইপসিতা শালিনী। একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে।
একটা বেশি শব্দ না, একটাও কম শব্দ না। ইয়েস স্যার। ওই ছেলেটির সাথে ইলিনার কতদিনের সম্পর্ক? যতদূর সম্ভব 1 বছরের স্যার। আমরা 1 বছরই জানি। নাম কি ছেলেটার? রাহুল। রাহুল? টাইটেল জানি না স্যার, ওটা জানার দরকার পড়েনি কোনোদিন। কোনো ছবি আছে ছেলেটার? গ্রুপের ছবি আছে 2-3টে, বাকি ওর সাথে সেভাবে আমাদের দেখা হয়নি, তাই ছবি তোলারও সুযোগ হয়নি। কার কাছে আছে? আমার ফোনে আছে। কিরণ প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি ওদের থেকে ছবিটা নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন আজকেই। শিওর ইন্সপেক্টর। কিরণ আবার ওদের দিকে তাকিয়ে তার প্রশ্ন পর্ব শুরু করলেন। ইলিনার বাড়ির সম্পর্কে কি জানো? স্যার, ওর বাড়িতে ওর বাবা আর ও থাকতো। ওর মা ছোটবেলায় মারা গেছে। মাকে নিয়ে সেরকম কিছুও বলতো না, তবে আমরা আমাদের মায়ের সাথে কথা বললে ওর খারাপ লাগতো। যদিও সেটা কোনোদিন প্রকাশ করেনি, তবে আমরা বুঝতাম, তাই ওর সামনে বিশেষ কথা আমরা বলতাম না। স্যার, আর তাছাড়া ওর বাবাও খুব ব্যস্ত মানুষ। মাঝে মাঝে ওর বাবার সাথেও কথা বলতো বটে, কিন্তু ও আমাদের বলতো ওর নাকি খুব একা লাগে, তাই রাহুলকে পেয়ে একেবারে ভীষণ নিজের ভাবতে শুরু করে, আর সেই জন্যই রাহুলের সাথে ওর এত অ্যাটাচমেন্ট। কিন্তু ওর বাবা তো ওকে ভালোবাসতো। স্যার, ইলিনাও ভালোবাসতো ওর বাবাকে। তাও কি সবকিছু বাবার সাথে শেয়ার করা যায়? বুঝলাম। মা কিভাবে মারা গেছিল সেই ব্যাপারে কিছু বলেছিল? ও খালি বলছিল ওর মাকে ওর মনেই পড়ে না, ওর জন্মের পরই ওর মা মারা যায়। আচ্ছা, ওর বাবা ওকে ওর মায়ের মৃত্যুর জন্য দায়ী করে বা ওকে দূরে রেখেছে এসব নিয়ে কিছু বলেছে? না স্যার, ওর বাবা ওকে খুব ভালোবাসতো। ওর মায়ের মৃত্যুর জন্য কোনোদিনও দায়ী করেনি ওকে। ওর কাছ থেকে দূরে রাখার কারণ এটা নয়, অন্তত ওর কথা শুনে তো আমার কখনো মনে হয়নি কোনোদিন। ওর বাবা ব্যস্ত থাকে, তাই এখানে রেখে পড়াশোনা করাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, আপাতত এইটুকুই জিজ্ঞেস করার ছিল। আবার কিছু দরকার পড়লে রাখবো। তোমরা ছবিটা ম্যাডামের ফোনে পাঠিয়ে দিয়ে তোমাদের ক্লাসে যাও। ঠিক আছে স্যার। ছবিটি পাঠিয়ে দুজনে প্রিন্সিপালের দরজা দিয়ে বেরিয়ে যাবার ঠিক আগের মুহূর্তেই কিরণ আবার ওদের পেছন থেকে ডেকে বললেন, তবে একটা বিষয় মাথায় রাখবে, সবাইকে যত কম বলবে তত ভালো। কথাগুলো বলে কিরণ একবার ইপসিতার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, মেয়েটার চোখে মুখে একটা ভয় কাজ করছে। ও কি কিছু জানে যেটা লুকিয়ে যাচ্ছে, নাকি কাছের বান্ধবী খুন হয়েছে বলে ভয় পেয়েছে? এসব ভাবতে ভাবতে কিরণ আবার ওদেরকে বলল, তোমরা এবার এসো, ক্লাসে যাও। ওরা দুজন চলে যাবার কিছুক্ষণ পর কিরণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, ম্যাডাম, একবার হোস্টেলের রুমটা দেখলে ভালো হতো। দেখি যদি কিছু পাওয়া যায় ওর রুমে। কিন্তু ইন্সপেক্টর, হোস্টেলের সব স্টুডেন্টরা থাকবে, সবার সামনে ব্যাপারটা কি ঠিক হবে? স্কুল টাইমে ব্যবস্থা করুন, আশা করি তখন কেউ হোস্টেলে থাকবে না। অল রাইট, আমি সুপারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আজকের মধ্যেই কথা বলুন, আমি কাল এই সময় এসে ইলিনার রুম চেক করব। ঠিক আছে তাহলে। ও, আরেকটা বিষয়, ইলিনার বাবা কোথায় আছেন এখন? ওনার সাথে একবার কথা বলতে হবে। উনি তো হোস্টেলের গেস্ট রুমেই ছিলেন রাতে। সকালে একবার ফোনে খোঁজ নিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। তারপর আপনি একটা কাজ করুন, সোজা হোস্টেলে চলে যান। আমি সুপারকে বলে দিচ্ছি আপনাকে ইলিনার বাবার সাথে দেখা করিয়ে দেবে। ওকে, আপনি একটা ফোন করে দিন, আমি এখান থেকে বেরিয়ে সোজা হোস্টেল যাচ্ছি তাহলে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। দরকার হলে ফোন করে নেব আপনাকে। নিশ্চয়ই ইন্সপেক্টর। হ্যাঁ স্যার, বলুন। কোথায়? থানায়? এখনই? কেন স্যার, কোনো ইমার্জেন্সি আছে? কে এসছেন? স্যার, হ্যালো হ্যালো। ফোনটা রেখে গজগজ করতে করতে কিরণ স্কুলের মেন দরজার দিকে এগিয়ে গেলেন। ওহ, কথা শেষ না করেই ফোনটা কেটে দেয়। এই হলো বড়বাবুর একটা বাজে স্বভাব। আরে শুধু নিজে বলে গেলেই হবে, উল্টো দিকের লোকটা শুনলো কি শুনলো না সেটাকে দেখবে। তার প্রিন্সিপালের ঘর থেকে মেন দরজা অবধি মাঝে একটা বেশ সুন্দর সাজানো মাঠ, আর দুপাশে মাঠের মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। রাস্তাটার দুধারে আবার ছোট ছোট নানান ফুলের গাছ বসানো। বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলোকে স্কুলের থেকে 5 স্টার হোটেল বেশি মনে করে কিরণ। ছোটবেলায় পাড়ার নিজের সরকারি স্কুলের রূপটা চোখের সামনে ভেসে উঠল কিরণের। মুকুলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গোটা স্কুলে একজন বয়স্ক মাস্টারমশাই ছিলেন। সব ক্লাসের ছেলেমেয়েরা একসাথে একই ঘরে বসত।
শীতের দিনে সেইটা হতো বাইরের বারান্দা, যেখানে একটু রোদ আসে। একজন মাস্টারমশাইয়ের পক্ষে একই সময়ে আলাদা আলাদা করে ক্লাস নেওয়া সম্ভব ছিল না, তাই একসাথে সবাই বসত। একটা ক্লাসকে পড়া দিয়ে মুখস্থ করতে বলে স্যার আর একটা ক্লাসকে সামলাতেন। সবাই মিলে একসাথে সুর করে যখন পড়া বলতো, তখন নিজের পড়ার আওয়াজের থেকে অন্যের আওয়াজ বেশি শোনা যেত। তাও সবাই যতটা সম্ভব গলা জোর করে পড়ে যেত, পাছে মাস্টারমশাই মারে। তারপর সেখান থেকে হাই স্কুলে। সেখানে শিক্ষক সংখ্যাটা যথেষ্ট ছিল বটে, তবে কোনোভাবেই সেটা এইসব ইংরেজি মিডিয়ামের সাথে তুলনায় আসে না। এসব কথা ভাবতে ভাবতে মেন দরজায় গিয়ে উপস্থিত হলো কিরণ। কিরণ গাড়িতে উঠে বসল। গাড়ির ড্রাইভার পাশে দাঁড়িয়ে সিগারেট বা বিড়ি কিছু একটা নিয়ে আরামে টান দিচ্ছিল। কিরণকে দেখতে পেয়ে হাতের ধোঁয়াটা ফেলে পা দিয়ে আগুনটাকে নিভিয়ে দৌড়ে কাজে চলে এলো। হাতের সাহায্যে যথাসম্ভব নিজের গায়ের আশপাশের ধোঁয়াটাকে সরানোর চেষ্টা করছিল। কিরণ বললেন, সোজা থানায় চলো। ড্রাইভারটা হ্যাঁ বা না কিছুই বলল না। নিজের মুখটা বন্ধ রেখে সিগারেটের ধোঁয়া লুকানোর জন্য যথাসম্ভব চেষ্টা করছিল। কিরণের পাশে ড্রাইভারের সিটে বসতেই ফ্লেকের গন্ধটা লুকানোর আপ্রাণ চেষ্টা ব্যর্থ হল। কিরণ আর কিছু বলল না, শুধু একবার হাসল। ড্রাইভার সোজা গাড়ি স্টার্ট দিয়ে থানার দিকে নিয়ে চলল। হাতে ফোনটা নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের নাম্বারটা একবার ডায়াল করলেন। হ্যালো ম্যাম, একটা ইমার্জেন্সির জন্য আমাকে একটু থানায় চলে যেতে হচ্ছে। আপনি প্লিজ একবার হোস্টেলে ফোন করে বলে দিন যেন ইলিনার বাবাকে ওখানেই রাখেন। আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে এসেই ওনার সাথে কথা। হ্যাঁ ইন্সপেক্টর, আমি আপনাকে ফোন করতাম। আমি এক্ষুনি হোস্টেলে ফোন করেছিলাম আপনি যাচ্ছেন সেটা বলার জন্য, কিন্তু সুপার বললেন উনি একটু আগেই কোথায় একটা বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন মানে? আপনাকে তো বললাম ওনার সাথে কথা বলাটা খুব দরকারি। আপনি এক্ষুনি ফোন করুন ওনাকে। ইয়েস, আই কল্ড হিম, অনেকবার করেছি। ওনার ফোন বন্ধ, তাছাড়া হোস্টেলের কাউকে বলে যায়নি। কখন যে গার্ডকে বলে বেরিয়ে গেছে। প্রচণ্ড বিরক্ত হয়ে কথা শেষ হওয়ার আগেই কিরণ ফোনটা কেটে দিলেন। কি কারণে বড়বাবু ডাকছেন জানে না। তার উপর এখন এই ইলিনার বাবাকে কোথায় খুঁজবে? রাগে বিরক্তিতে ফোনটা কেটে গাড়ির জানলার বাইরের দিকে তাকিয়ে রইলেন। পাহাড়ের রাস্তায় বেশিক্ষণ থাকলে রাগটাও অদ্ভুতভাবে কমে যায়। পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘগুলোকে মনে হয় ইচ্ছে করলেই ধরা যাবে। একটু চেষ্টা করতে হবে আর কি। ছোটবেলায় বাবার সাথে দু একবার পাহাড়ে ঘুরতে এসেছিল। মাঝে মাঝে মনে করার চেষ্টা করে রাস্তাগুলোকে, কিন্তু কিছুতেই মেলাতে পারে না। পাহাড়ের সব রাস্তাগুলোই ওর একরকম মনে হয়। হঠাৎ ড্রাইভারের ডাকে কিরণ চমকে উঠলেন। কখন থানায় চলে এসেছে বুঝতেই পারেনি সে। কিরণ গাড়ি থেকে নেমে থানায় ঢুকে গেলেন। अरे सर, आपको बोला ना थोड़ा रुक जाओ, क्या आप भी। থানায় ঢুকেই চিৎকার চেঁচামেচি শুনে কিরণ থেমে গেলেন। কনস্টেবল আর একজন ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তপ্ত বাক্যে কথাবার্তা বলছেন। কনস্টেবল উর্গেন যতই ওনাকে বোঝানোর চেষ্টা করছেন, ততই যেন উনি আরও রেগে যাচ্ছেন। ভদ্রলোকের পেছন দিকটা দেখা যাচ্ছে বলে কিরণ কিছুতেই বুঝতে পারলেন না কে কথা বলছেন। কিরণকে দেখে উর্গেন যেন শান্তির নিঃশ্বাস ফেললেন। ओई तो साबे से गए छन, आप बात कर लो, आपको जो भी जानना है। উর্গেনের কথা শেষ হতেই ভদ্রলোক ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। আরে, ইনি তো ইলিনার বাবা। এনার সাথে কথা বলবার জন্যই তো ভদ্রলোক সোজা থানায় এসেছেন। ধুস, কী সব ভাবছিলাম। মাঝখান থেকে প্রিন্সিপালের সাথে বাজে ব্যবহার করা হলো। ওরকম দুম করে ফোনটা কাটা উচিত হয়নি। হঠাৎ তখন এত মাথাটা গরম হয়ে গেল। আপনি কাউকে কিছু না বলে সোজা এখানে চলে এসেছেন কেন? আপনাকে তো বলা হয়েছিল হোস্টেলে থাকতে। আরে স্যার, কি বলছেন? আমার আমার মেয়ে মারা গেছে, আর আমি বসে থাকবো কখন আপনি আসবেন তার জন্য? उर्गेन जी, आप जाओ, हम पहचानते हैं इसको, हम बात कर लेंगे। ठीक है साहब जी। মিস্টার চৌধুরী, আপনি এটা কাউকে জানিয়েও আসতে পারতেন। আমার তো ওখানেই যাওয়ার কথা ছিল। আমিও গিয়ে ঘুরে আসতাম হয়তো। অত আমার মাথায় নেই। আমি আমি একবার দেখতে চাই। আমার আমার এখনো বিশ্বাস হচ্ছে না ওটা এলিনা। এলিনা মরতে পারে না। আমাকে আমাকে একবার প্লিজ দেখতে দিন। মিস্টার চৌধুরী, বডির যে অবস্থা তাতে আপনি কতটুকু বুঝতে পারবেন জানি না। আগে বরং বডির কাছে যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে, যেগুলো ছবি কাল দেখিয়েছিলাম, সেগুলো দেখুন।
কথাটা বলেই কিরণ একজন স্টাফকে ডেকে ইশারায় সব জিনিসগুলো আনতে বললেন। টুং করে মোবাইলে একটা মেসেজ ঢুকলো। হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছেন প্রিন্সিপাল সুরভি। ছবির মাঝখানে ক্লিক করতেই ছবিটা ডাউনলোড হয়ে খুলে গেল। একটা গ্রুপ ফটো। দুটো মেয়েকে চেনে কিরণ, আজকেই সকালে কথা হয়েছে। আর একটা মেয়ে ও একটি ছেলে। তাহলে সেই ছেলেটাই সম্ভবত রাহুল, ইলিনার বয়ফ্রেন্ড। আর এই মেয়েটা কি ইলিনা? কিরণ শিওর হওয়ার জন্য এবার জিজ্ঞেস করলেন, দেখুন তো মিস্টার চৌধুরী, এদের চেনেন কিনা? ছবিটা কিছুক্ষণ দেখে উনি বললেন, এটা তো এলিনা আর ওর দুজন রুমমেট। আর এই ছেলেটা কি আমি জানি না, ওদের ক্লাসের কেউ। তাই হবে হয়তো। কিরণ ব্যাপারটা ইচ্ছে করেই চেপে গেলেন। এই ছেলেটাই যে রাহুল সেটা কিরণ ভালোভাবেই বুঝতে পেরেছে। ইলিনার বাবা তাহলে রাহুলকে দেখেনি, শুধু শুনেছে হয়তো। আপনি একটা ছেলেকে নিয়ে সন্দেহ করছিলেন কালকে, কাকে নিয়ে একটু বলবেন? এলিনা একটা ছেলের কথা বলতো, ক্যাফেতে কাজ করে, ওই রাহুল না কি নাম। আমি বারবার ওকে বারণ করেছি, ওসব ছেলেটা কোনোদিন ভালো হয় না। বড়লোক মেয়েদের খুঁজে খুঁজে তাদের টাকা নেওয়াই ওদের কাজ। তাই আমি ওকে সন্দেহ করছিলাম। আপনি ওই ছেলেকে কোনোদিন দেখেছেন বা কথা বলেছেন? না, দেখিনি। আমি এলিনাকে বারণ করেছিলাম কথা বলতে। ও তো এইবার আমার কাছে গিয়ে 50,000 টাকা চাইলো। মানে আপনার বার্থডে ছিল না? ওনাকে আপনার বার্থডে সেলিব্রেট করতে গেছিল? বার্থডে ছিল, কিন্তু সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল টাকাটা। এলিনা সেই জন্যই গেছিল। বাড়িতে ওর সাথে আমার এই নিয়ে একটু কথা কাটাকাটিও হয়। আপনি টাকাটা দিয়েছিলেন? না, দিইনি। তবে আমি জানি এলিনাকে আমি যে টাকা পাঠাতাম সেখান থেকে মাঝে মাঝে ওই ছেলেটাকে টাকা দিত। আগে মাসে মাসে ওর এত টাকা খরচা লাগতো না, কিন্তু এখন মাঝে মাঝেই টাকা শেষ হয়ে গেছে বলতো। আপনি কিছু জিজ্ঞেস করেননি ওকে? বা স্কুলেও তো জানাতে পারতেন। কি করব স্যার, একটাই তো মেয়ে, ভয় হতো যদি রাগে কিছু করে বসে। এখন তো মনে হচ্ছে আমি ভুলই করেছি। কি লাভ হলো বলুন? ওকে বাঁচাতে গিয়েই তো ওর ক্ষতি হয়ে গেল। আপনারা ছেলেটার কোনো খোঁজ পেয়েছেন? না, খোঁজ করছি। তবে আপনি যদি ওই ছেলেটাকে সন্দেহ করেন তাহলে একটা এফআইআর করে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই করব। টাকা না পেয়ে ওই ছেলে আমার মেয়েকে খুন করেছে। আচ্ছা, কয়টা প্রশ্নের উত্তর দিন মিস্টার চৌধুরী। আপনি লাস্ট কখন ইলিনার সাথে কথা বলেছেন? আমার সাথে ওর শেষ যখন কথা হয় তখন ও শিলিগুড়িতে। এই ধরুন 4টে, 4:30 হবে। তার মানে ও আপনার বাড়ি থেকে বেরিয়েছে ওই 1টা নাগাদ, কি তাই তো? হ্যাঁ। যদি কিছু মনে না করেন, কয়টা ব্যক্তিগত প্রশ্ন করতে হবে এই কেসের সুবিধার জন্য। বলুন। আপনার স্ত্রীর সম্পর্কে শুনছিলাম, উনি কিভাবে মারা যান। মানে বুঝতে পারছি আপনার ব্যক্তিগত, কিন্তু আমাদের সব ইনফরমেশন দরকার। আমার স্যার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। আমার বাড়িতে সেভাবে সময় কোনোদিনই দিতে পারেনি। এলিনার মায়ের সেটা খুব রাগের কারণ ছিল। মাঝে মাঝে ঝামেলা হতো। আমি বা কি করতাম বলুন? সংসারটাও তো চালাতে হবে। এলিনার জন্মের সময় আমি থাকতে পারিনি, সেটাই ওর মায়ের রাগের কারণ হয়। এলিনাকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি আনার কয়েকদিন পরেই আত্মহত্যা করে। আমি কোনোদিন এলিনাকে বলতে পারিনি ওর আসল কারণটা কি। আমার নিজের ভুলের জন্যই ওর মা মারা যায়। তাই এলিনা জানতো ওকে জন্ম দিতে গিয়ে কিছু কমপ্লিকেশনের জন্য ওর মা মারা যায়। সেটা কি কোথাও আপনি সেই মেয়েটাকে দুঃখ দিলেন না? ও তো এটাই ভেবে গেল ওর জন্ম না হলে ওর মা বেঁচে থাকতো। কিন্তু সত্যিটা জানলে হয়তো আমাকে মেনে নিতে পারতো না, তাই ভয়ে বলতে পারিনি স্যার। স্যার, এই সব জিনিস নিয়ে এসেছি। মিস্টার চৌধুরী কাঁপা কাঁপা হাতে জিনিসগুলো নিলেন। কিছুক্ষণ ভালো করে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এগুলো এগুলো সব এলিনার। বডিটা একবার দেখাবেন স্যার? বডি আমরা আপনাকে দিয়ে দেবো, কিন্তু এই জিনিসগুলো প্রমাণ হিসাবে আমাদের কাছে থাকবে। আর কয়েকটা ইনফরমেশন দরকার, সেগুলো আপনি ওই টেবিলে দিয়ে যান। যেমন ইলিনার ফোন নাম্বার, ওর একটা ছবি, ওর ব্যাংক ডিটেলস, আপনার সমস্ত ডিটেলস, আর যা যা লাগবে ওখানে সব বলে দেবে। ভদ্রলোক শুনতে পেল কিনা বোঝা গেল না।
হাতের জিনিসগুলোকে নিয়ে একভাবে তাকিয়ে রয়েছেন, হয়তো শোকে পাথর হয়ে যাচ্ছেন। একমাত্র মেয়েই ছিল তার শেষ সম্বল। তার মৃত্যুতে নিজেকে সামলাতে পারাটাই কঠিন। নিজেকে সামলান মিস্টার চৌধুরী। আপনি শক্ত হলে তবেই আমরা খুনিকে ধরতে পারবো। আমার একটা রিকোয়েস্ট আছে স্যার। আমি আমার মেয়ের শেষকৃত্য এখানেই করতে চাই, কার্শিয়াংয়ে। আপনি যদি একটু ব্যবস্থা করে দেন। নিশ্চয়ই, আমার লোকেরা আপনাকে আজকেই সব ব্যবস্থা করে দেবে। আমাকে প্রিন্সিপাল ম্যাডামও বলেছিলেন ইলিনার জন্য স্কুলেও শোক জ্ঞাপন করতে হবে। ওনাকে একবার বলে দিচ্ছি, যদি উনি আসতে পারেন এই শেষকৃত্যে। আপনার ফ্যামিলির কেউ কি আসবেন? ইলিনার মা মারা যাবার পর আর কারোর সাথে সেভাবে আমরা যোগাযোগ রাখিনি। বলতে পারেন ওরাই রাখেনি। হয়তো আমাকে ওর মায়ের খুনি ভাবে। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি আগে ফর্মালিটিসগুলো একটু করে দিন, বাকি সব হয়ে যাবে। মিস্টার চৌধুরীকে এফআইআর এর সমস্ত ডিটেলস বুঝিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে ফোনে সমস্ত কিছু জানালেন কিরণ। সমস্ত ফর্মালিটিগুলো পূরণ করতে করতে সেদিন আর ইলিনার শেষকৃত্য করা সম্ভব হলো না। পরের দিন সকালে ইলিনার বাবা, প্রিন্সিপাল সুরভি, কিরণ, দুজন কনস্টেবলের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হলো। সমস্ত কিছু শেষ করে প্রিন্সিপাল ম্যাডাম কিরণকে একবার একপাশে ডাকলেন, খুব আস্তে করে বললেন, ইন্সপেক্টর, ইলিনার কাছে পাওয়া জিনিসগুলোর ছবি দেখে শালিনী আমাকে জিজ্ঞেস করছিল ইলিনা সবসময় একটা সোনার চেইন পরতো, সেটা কি পাওয়া গেছে? কারণ ওই চেনটা ইলিনার মায়ের শেষ সম্বল ছিল। ও কখনো ওটাকে নিজের থেকে দূরে করেনি। আরে স্যার, আমাকে কেন ধরে এনেছেন? আমি কি করলাম? चुप कर, एकदम चुप कर। पूरा रास्ता दिमाग खराब कर दिया तूने। किरण सर ने बोला तुझे पकड़ के लाने के लिए। पकड़ने को মানে? কে কিরণ স্যার? আরে আমার দোষ কি সেটা তো বলুন। वो पता चल जाएगा। আরে স্যার প্লিজ একটা ফোন করতে দিন। আমার ফোনটাও নিয়ে নিয়েছেন আপনারা। একটা ফোন করবো শুধু। ছেলেটির কথায় কান না দিয়ে নিজের মনে কাজ করতে শুরু করলেন সিরেন তামাং। সিরেনের টেবিলের সামনে হাতে হাত করা পরে মেঝেতে বসে আছে ছেলেটি। পরনে হালকা গোলাপি রঙের একটা হুডি আর আকাশি রঙের জিন্সের প্যান্ট। গায়ের রংটা বেশ ফর্সা। চা দিয়ে যায় যে ছেলেটি, সে একবার এসে থানায় সবাইকে চা দিয়ে গেল। মেঝেতে বসে থাকা ছেলেটার দিকে একটু অবাক হয়ে তাকালো। সাধারণত থানায় চোরগুলোর পোশাক দেখেই বোঝা যায় এরা হাতকড়া পরার জন্যই তৈরি, কিন্তু এই ছেলেটি বেশ ভদ্র সভ্য পোশাকে হাতকড়া পরে বসে আছে দেখে চা দেওয়া ছেলেটি একটু অবাক হয়ে তাকালো। পরিচিত চেনা ক্যাঁচ ক্যাঁচ শব্দে কিরণ তার নিজের অফিস রুমের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন। সিরেন দাঁড়িয়ে কিরণকে ছেলেটাকে দেখিয়ে বলল, यही है साहब, वो फोटो वाला लड़का। ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে কিরণকে দেখে ছেলেটি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো, স্যার আমাকে বিনা কারণে ধরে এনেছে স্যার, একটু দেখুন না প্লিজ। আমার দোষ কি স্যার? কি করেছি আমি? একটা ফোনও করতে দিচ্ছে না। কিরণ ওর কথাগুলো শুনেও না শোনার ভান করে সিরেনকে জিজ্ঞেস করলেন, ওর সমস্ত ডিটেলস নেওয়া হয়ে গেছে? हाँ साहब जी, उसके पास में से मोबाइल, मानी बैग और কি কি পাওয়া গেছে সেটা শুধু নয়, ওর সমস্ত ডিটেলস নাও। ওর নাম, ঠিকানা, নাম্বার, সমস্ত ডিটেলস। हाँ साहब, सब कुछ ले लिया। मैंने तो उसका नंबर वो लोकेशन ट्रैक करने के लिए भेज दिया। বাহ শিরেনজি, আপনি তো অনেক অ্যাডভান্স হয়ে গেছেন। আমার বলার আগেই কাজ করে ফেলেছেন। ভেরি গুড। ছেলেটির কথা কেউ শুনল না দেখে ছেলেটি আবার বলতে শুরু করলো, স্যার আপনারা এক তো আমাকে কি কারণে ধরে এনেছেন সেটা বলছেন না, তার ওপর কেউ আমার কথা শুনছেন না। ইয়ার কি পেয়েছেন নাকি? এই চুপ কর, তোর নামে থানায় এফআইআর আছে। কি আছে? এফআইআর? কিসের জন্য এফআইআর? খুনের। খুন? আমি কাকে খুন করলাম? আমি কাউকে খুন করিনি স্যার, বিশ্বাস করুন। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে মিস্টার চৌধুরী আর প্রিন্সিপাল ম্যাডাম ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। কিরণ আবার বলতে শুরু করলেন, কি নাম তোর? তপেশ রায়।
কি হয়েছে বলুন না স্যার। তপেশ, একটু থতমত খেয়ে কিরণ একবার শিরনের দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য মনে হলো ভুল কাউকে ধরে আনেনি তো। নিজেকে সামলে আবার ভাবলেন ছবির ছেলেটাই তো এটা। আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আসল নাম কি তোর? এটাই আসল নাম স্যার। আমার ব্যাগে ভোটার প্যান কার্ড আছে, দেখে নিন। শিরেনজি, যারা দেখিয়ে তো क्या नाम लिखा है उसका? সিরেন নিজের কাজ করছিলেন। কিরণের হাত থেকে ছেলেটির ব্যাগ থেকে বার করা কার্ড দুটো হাতে নিলেন। নাম তপেশ রয় লেখা। নিজের ফোন বের করে প্রিন্সিপালের পাঠানো ছবিটা আর একবার বের করে শিওর হওয়ার জন্য দেখলেন। ছবির ছেলেটি আর এই ছেলেটি তো একই। তাহলে কি ইলিনাকে মিথ্যে নাম বলেছিল? কিরণ এবার ফোনের ছবিটা ছেলেটির সামনে দেখিয়ে বললেন, এদের চিনিস? ছবির ছেলেটা তুই তো? ছবিটা দেখে ছেলেটা এবার চুপ করে গেল। খানিকটা ভয়ও পেল মনে হচ্ছে। তখন থেকে যে গতিতে চিৎকার করছিল ঠিক সেই গতিটা শান্ত করে বলল, স্যার, আমার ছবি। নিজের নাম মিথ্যা বলেছিস কেন এদের? এভাবেই মেয়েদের ফাঁসিয়ে ব্যবসা করিস নাকি? ব্যবসা? স্যার, কি বলতে চাইছে বোঝার আগেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যার জন্যে কেউ হয়তো তখন তৈরি ছিল না। মিস্টার চৌধুরী মানে ইলিনার বাবা খানিকটা পেছনে দাঁড়িয়েছিলেন, পাশে প্রিন্সিপাল সুরভি। ওদের মুখোমুখি উল্টো দিকে কিরণ ওই ছেলেটার সাথে কথা বলছিল। মিস্টার চৌধুরী এক দৌড়ে কিরণকে ধাক্কা মেরে ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ল। কিরণ পাশের আলমারিটার উপর ধাক্কা খেয়ে পড়ল, আর ওই ছেলেটির উপর মিস্টার চৌধুরী হুডির গলার কাছটা টেনে ধরে ছেলেটির পেটের উপর বসে ইলিনার বাবা তখন ছেলেটিকে 2-4টে কিল ঘুষি মারতে শুরু করেছে। সিরেন হতবম্ব হয়ে উল্টো দিকে দাঁড়িয়ে হা করে দেখছিল। কি করবে বোঝার আগেই এরম একটা ঘটনা ঘটে যাওয়ায় সকলের নিজেদেরকে সামলাতে একটু সময় লেগে গেল। কয়েক সেকেন্ড পর সবাই প্রকৃতস্থ হলে সবাই মিলে গিয়ে মিস্টার চৌধুরীকে টেনে তুললেন। মিস্টার চৌধুরী ছেলেটির উপর থেকে সরে গেলে ছেলেটি হাঁপ ছেড়ে বাঁচল। একটা হাত ঘুষি খাওয়া বামগালের উপর রেখে ছেলেটি তখন হাঁপাচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর ভাবছে একটু হলেই দম বন্ধ হয়ে যেত হয়তো। যেভাবে ওর উপর চেপে বসেছিল মিস্টার চৌধুরী, তাকে টেনে নিয়ে আসা বাকিদের পক্ষে ছিল প্রায় অসম্ভব। ভদ্রলোকের গায়ে এত জোর যে কিরণ সহ আরো 2জন মিলে টেনে নিয়ে যেতে হিমশিম খাচ্ছে। ভদ্রলোক তখন চিৎকার করছে আর বলছে, আমি জানতাম এই ছেলে খুনি, মিথ্যা কথা বলছে স্যার। নিজের নাম পর্যন্ত মিথ্যা বলছে। আমি এটাকে বারণ করেছিলাম, আর আজও বেঁচে থাকতো। একে ছাড়বেন না স্যার। মিস্টার চৌধুরী, আমাদের কাজ করতে দিন। আপনি কেন ওকে থানার মধ্যে মারতে যাচ্ছেন? আমি জানি আপনার মানসিক অবস্থা, কিন্তু তাই বলে ওকে মারতে পারেন না। এখনো প্রমাণ হয়নি যে ইলিনার খুনি। যাই হোক, পুলিশ আছে তার জন্য। ছেলেটি তখন ভয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছে। খুনি শুনে আরো ভয় পেয়ে আঁতকে উঠে বলল, ইলিনার খুনি মানে? ইলিনা মারা গেছে? মিস্টার চৌধুরী এটা শুনে আবার রেগে গিয়ে চিৎকার করে উঠলেন, এই সালা, এই একদম মিথ্যা কথা বলবি না। নাটক হচ্ছে না। তুই খুন করেছিস। পুরো টাকা পাসনি বলে তুই মেরেছিস। কি হচ্ছে স্যার? কিসের টাকা? আমি কেন ইলিনাকে মারতে যাব? ইলিনা আমার খুব ভালো বন্ধু ছিল। আমি কেন ওকে খুন করব? তাহলে ইলিনার খোঁজ নিসনি কেন এতদিন? বিশ্বাস করুন স্যার, অনেকবার ফোন করেছি ওকে। শেষ ও আমাকে বলে গেছিল ও বাড়ি যাচ্ছে। তারপর থেকে ওর সাথে আর কোনো কথা হয়নি। তোর ফোন তো অন্য কথা বলছে। কিরণ ছেলেটির ফোন থেকে ইলিনার নম্বর বের করে তার কল রেকর্ড চেক করে ছেলেটিকে দেখিয়ে বলল, তোর সাথে ইলিনার শেষ ফোন 11 তারিখ সকালে হয়েছে, আর তুই বলছিস বাড়ি যাওয়ার আগে শেষ কথা হয়েছে। মানে ওই তো স্যার, সেদিন শেষ কথা। সেদিন মানে? তোর কথা অনুযায়ী ইলিনার সাথে তোর শেষ কথা হয়েছে 10 তারিখ, আর তোর ফোন দেখাচ্ছে 11 তারিখ। ইলিনার বডি পাওয়া গেছে 12 তারিখ। ফরেন্সিক অনুযায়ী ইলিনার খুন 11 তারিখ বিকেল থেকে রাতের মধ্যে হয়েছে। হিসেব মতো হয়তো তোর সাথেই শেষ কথা হয়েছে ওর। ছেলেটি একভাবে এতগুলো কথা শুনে ভয়ে কিরণের পা জড়িয়ে ধরে বসে পড়ল। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। আমি খুনি না।
ওর সাথে সেদিন সকালে আমার কথা হয়েছে, কিন্তু দেখুন মাত্র কয়েক মিনিটের জন্য। এই কত মিথ্যে কথা বলবি রে তুই? টাকা চেয়েছিলি কেন তুই ইলিনার কাছে? কিসের টাকা স্যার? আমি কোনো টাকা চাইনি। ও আচ্ছা, টাকা চাসনি, ঠিক আছে, ধরে নিলাম তাই। নাম ভুল বলেছিস কেন? আমি খুব সাধারণ ঘরের ছেলে স্যার, ও অনেক বড় বাড়ির মেয়ে। আমার মতো ছেলের সাথে প্রেম করতে পারে বিশ্বাস হয়নি, তাই ভয়ে নামটা মিথ্যা বলেছিলাম স্যার। কিন্তু বিশ্বাস করুন স্যার, ওকে আমি পরে বলেছিলাম আমার আসল নাম। তা হঠাৎ সত্যিবাদী যুধিষ্ঠির হয়ে গেলি কি করে? মেয়েটা সবার মতো নয় স্যার, অনেকদিন মেশার পর আমি বুঝতে পেরে ওকে বলেছিলাম। शेरन जी, इसे अभी लॉकअप में रखिए, बाद में इसके साथ बात करेंगे। যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে তুই খুন করিসনি ততক্ষণ তোকে লকআপে থাকতে হবে, আর যদি খুনি প্রমাণ হোস তাহলে সারা জীবন জেলে। স্যার স্যার প্লিজ স্যার, আমাকে জেলে ঢোকাবেন না, আমি খুন করিনি ইলিনাকে, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। চিৎকার করতে থাকা ছেলেটিকে নিয়ে সিরেন লকআপের দিকে এগিয়ে গেলেন। একটা ধাক্কা মেরে লকআপের ভেতরে ঢুকিয়ে দিলেন। মিস্টার চৌধুরী তখন একটা চেয়ারে বসে রাগে হাঁপাচ্ছেন। ওনার পাশে প্রিন্সিপাল ম্যাডাম আর দুজন পুলিশ কনস্টেবল ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কিরণ তখন সিরেনকে বললেন, কোনো ইনফরমেশন পেলেই আমাকে জানাবেন শিরেন জি। ইলিনার খুনি প্রমাণিত না হওয়া অবধি আমি কার্শিয়াঙে আছি ইন্সপেক্টর। আমার মেয়েকে যে বা যারা খুন করেছে তাদের আমি ছাড়বো না। কথাগুলো বলে কিরণের থেকে বিদায় নিয়ে প্রিন্সিপাল আর মিস্টার চৌধুরী থানা থেকে বেরিয়ে গেলেন। কিরণ ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বেরিয়ে যাবার দিকে তাকিয়ে আছেন। তখন শুধু সমস্ত জিনিসগুলোর জটিলতা আর পাকিয়ে যাওয়া খুনের সমস্যার সমাধান করার ব্যাকুল ইচ্ছা ওনাকে ঘিরে ধরেছে। কিছু কি এড়িয়ে যাচ্ছে কিরণের চোখ? কিন্তু কি? কে মিথ্যে কথা বলছে? কেউ তো বলছে। নাকি এরা দুজনেই ঠিক বলছে? খুনি অন্য কেউ, যাকে হয়তো কিরণ এখনো সন্দেহের তালিকাতেই আনেননি। ইলিনার রুমমেটদের মধ্যে কেউ? না না, অত ছোট মেয়েগুলো কিভাবে খুন করবে? তাছাড়া ওরা তো সেদিন হোস্টেলে ছিল। তাহলে এই ছেলেটা? ওফ, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। যতই এটাকে সলভ করার চেষ্টা করছে ততই আরো জটিলতা পাকিয়ে যাচ্ছে। হঠাৎ পিঠে একটা হাতের ধাক্কা খেয়ে চমক ভাঙল কিরণের। বড়বাবু হাতে একটা সিগারেট নিয়ে কিরণের পাশে এসে দাঁড়ালেন। কি খবর? কি বুঝতে পারছো? কিছুই বুঝতে পারছি না স্যার, কে যে সত্যি বলছে আর কে যে মিথ্যে বলছে কিছুই বুঝতে পারছি না। আরে অত চাপ নিও না, বুঝলে? শোনো, যে খুনি সে সব প্রমাণ লোপাট করতে পারবে না। ঠিক কিছু না কিছু দেখবে সামনে চলে এসে। সে তো বুঝলাম স্যার, কিন্তু একটা জায়গা একটু খটকা থেকে যাচ্ছে। সোনার চেনটা কোথায়? আরে সোজা হিসেব, খুনি নিয়ে পালিয়েছে। এই ছেলেটাকে চোখ চেপে ধরো, শালা সব বলে দেবে। ও টাকা পায়নি বলে ওই চেনটা বিক্রি করে দিয়েছে হয়তো। সেটা হতে পারে, আবার স্যার স্যার স্যার, ফোনের লোকেশন স্যার, সবার ফোনের লোকেশন ট্র্যাক হয়ে গেছে। সিরেনের হাত থেকে কাগজ নিয়ে সবার ফোনের লোকেশনের ডিটেলসগুলো দেখতে লাগলেন বড়বাবু আর কিরণ। হঠাৎ একটা কাগজে এসে দুজনেই থেমে গেলেন। কিছুক্ষণ পর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলেন। বড়বাবু বললেন, কি কিরণ, বললাম না ঠিক কিছু পাবে? কেস তো এবার সলভ ধরে নাও। কিরণ হালকা হেসে জেলের রুমের দিকে এগিয়ে গেলেন। জেলের ভেতরে তপেশ নামের ছেলেটিকে দেখে জিজ্ঞেস করলেন, 11 তারিখ রাতে ডেড বডির লোকেশনে তুই কি করছিলি? ছেলেটি স্তব্ধ হয়ে কিরণের দিকে তাকিয়ে রইল। ধন্যবাদ ইন্সপেক্টর, আপনি যে এত তাড়াতাড়ি কেস সলভ করে দেবেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনি তো জানেন একজন বাবার কাছে তার মেয়ে কতটা কাছের। আমার একমাত্র মেয়ে। যাই হোক, সে তো আর ফিরে আসবে না। আমার জীবনটা শেষ করে দিয়ে চলে গেল ওরা। তাও আমার মেয়ের খুনি ধরা পড়ায় ওর আত্মা শান্তি পাবে। দেখুন, এটা আমাদের কাজ, আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে, তাই আর অন্য কোনো সন্দেহের জায়গা নেই।
যদিও সে এখনো বলছে সে খুনি নয়, তা বললে কি হবে, সোনার চেনটাও তোর ঘরে পাওয়া গেছে। যাই হোক, সেটা আমরা ওকে দিয়ে স্বীকার করিয়ে নেব। সব খুনিরাই স্বীকার করতে চায় না যে ও খুনি। আমাকে এবার অনুমতি দিন, আমি ফিরে যাব এবার। কোথায় ফিরবেন? কালিয়াগঞ্জ? ইন্সপেক্টর, কিছু ফর্মালিটিস থাকলে বলবেন। ফর্মালিটি তো আছেই, কয়টা সিগনেচার করতে হবে। আর আচ্ছা, আপনাকে কিন্তু পরে একবার আসতে হবে। কেন? আবার কেন? আজকে যা করার করে নিন না। ইলিনার খুনিকে কোর্টে তোলা যেদিন ডেট দেবে সেদিন তো আসতেই হবে মিস্টার চৌধুরী। আসলে ইন্সপেক্টর, আমি ভেবেছি আমি দেশের বাড়ি চলে যাব। আমার পক্ষে একা একা আর এর বাড়িতে থাকা সম্ভব না। ওখানে শুধুই এলিনার স্মৃতি। তাই তাই পরের বার যখন ডাকবেন কিছুদিন আগে জানাবেন তাহলে। ঠিক আছে, আপনি এখন এখানে আপনার একটা সিগনেচার করে দিন। কিরণ একটা ফাইল থেকে কয়েকটা কাগজ বের করে ইলিনার বাবার দিকে এগিয়ে দিলেন। ইন্সপেক্টর, আমার তাহলে আর কোনো কাজ নেই এখানে, কারণ আমাকে এবার স্কুলে যেতে হবে। কাইন্ডলি যদি পারমিশন দেন আমি তাহলে এবার যাই। প্রিন্সিপাল ম্যাডামও এবার যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। ম্যাডাম, আপনি যেতে পারেন, কোনো দরকার হলে আপনাকে ফোন করব। শিওর ইন্সপেক্টর। ম্যাডাম যদি কিছু মনে না করেন, আমাকে তাহলে হোস্টেলের গেটে একটু নামিয়ে দিলে ভালো হয়। আমি ওখান থেকে কয়েকটা জিনিস নিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই। চলুন তাহলে যাওয়া যাক। বলে দুজনে থানা থেকে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন। ওরা বেরিয়ে যাবার পর পরিচিত ক্যাঁচ ক্যাঁচ শব্দে দরজা খুলে ভেতরে এলেন বড়বাবু। কিরণ ফাইল থেকে চোখটা তুলে একবার তাকালেন। খক খক শব্দে কেশে একবার নিজের অস্তিত্বের প্রমাণ দিলেন। কিরণ এবার হেসে ওনাকে বললেন, বসুন স্যার। আরে আমি আর কি বসবো, তুমিই বলো। এত তাড়াতাড়ি কেস সলভ করেও মুখে হাসি নেই কেন? তাড়াতাড়ি হয়েই তো সন্দেহ হচ্ছে স্যার। আমার বাবা ছোটবেলায় বলতেন, যে জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া যায় বুঝবে সেখানে কিছু গন্ডগোল আছে। সেটা টাকা পয়সা হোক বা সাফল্য হোক, ভালো জিনিস সঠিক জায়গায় পেতে সব সময় আমাদের দেরি হয়, ওটাই স্বাভাবিক। তোমার বাবা অন্য জিনিসের কথা বলেছে, কেস সলভের কথা বলেননি। এখানে তাড়াতাড়ি হতেই পারে। আপনি পারেন না স্যার। না, আসলে ব্যাপারটা সেটা নয়, একটা খচখচ করছে, ঠিক মিলেও মিলছে না ব্যাপারটা। কোথায় খটকা লাগছে একটু বলো দেখি, যদি আমি কিছু হেল্প করতে পারি তোমার। স্যার, ছেলেটা যে 11 তারিখ রাতে ওখানে গেছিল সেটাও স্বীকার করেছে, কিন্তু ও বলছে ওকে ইলিনা ডেকেছিল ওখানে। কি আজগুবি সব গল্প বলছে, আর তুমি বিশ্বাস করছো ওকে? ইলিনা কেন ওকে ডাকবে? আচ্ছা আচ্ছা, ধরলাম হয়তো ডেকেছিল, তারপরে তো ও ইলিনাকে খুন করেছে। না স্যার, আমি ছেলেটার ফোনে মেসেজ দেখেছি, ইলিনার ফোন নাম্বার থেকেই মেসেজটা এসেছিল। হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে ইলিনা লিখেছে ও নাকি ওখানে ফেসে গেছে, তাড়াতাড়ি গিয়ে যেন ওকে হেল্প করে। মেসেজটা এসেছিল রাত 8:30টায়। এখানেই তো হিসেবটা মিলছে না। কিভাবে? পোস্টমর্টম অনুযায়ী ইলিনার খুন হয়েছে খুব সম্ভবত বিকেল 5টা থেকে 7টার মধ্যে। ইলিনার বাবার কথা মতো ইলিনার সাথে উনি 4টে নাগাদ কথা বলেছেন, যখন নাকি ইলিনা শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসতে মোটামুটি 2-3 ঘন্টা লাগে, যদি 4টের সময় ও শিলিগুড়ি থেকে বাসে ওঠে। কিন্তু ছেলেটা ওখানে গেছিল রাত 9টা 9:30টায়। কিভাবে বিশ্বাস করছো যে খুন ওই 5টা থেকে 7টার মধ্যেই হয়েছে? মিথ্যে কথাও তো বলতে পারে। তাহলে তো পোস্টমর্টম রিপোর্ট ভুল ধরে নিতে হবে স্যার। পোস্টমর্টম অনুযায়ী ইলিনার খুন 5টা থেকে 7টার মধ্যেই হয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে রাত 8:30টায় ইলিনা মেসেজটা করলো কিভাবে? সে তো ঠিকই, তাহলে সেটাই তো স্যার, হিসেব মিলছে না। 1 মিনিট কিরণ, কালকে ওই ছেলেটার ঘর সার্চ করে সোনার চেনটা পাওয়া গেছে, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবে? ওখানেই তো আটকে যাচ্ছি স্যার, গুলিয়ে পাকিয়ে যাচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একবার ক্রস চেক করতে চাই। অবশ্যই, এখানে আমার কি দরকার? তোমার যা ভালো মনে হয় তাই করবে, যতবার দরকার বুঝে নেবে। থ্যাংক ইউ স্যার। বলেই কিরণ সিরেন তামাংকে ডেকে পাঠালেন।
সিরেন ভেতরে এসে দাঁড়ালে কিরণ ওকে বললেন, শুনুন, কয়েকটা জিনিস আবার ফরেন্সিকে পাঠান। আর এই কাগজে যে কটা নাম্বার আছে সকলে 9 থেকে 12 তারিখের মধ্যে লোকেশন চাই আমার। বলে কিরণ সোনার চেন, মিস্টার চৌধুরীর সিগনেচার করার কলমটা, প্রিন্সিপাল সুরভি যে গ্লাসটায় জল খেয়েছেন সেটা, তার সাথে আরও বেশ কয়েকটা জিনিস সিরেনের হাতে তুলে দিলেন ফরেন্সিকের জন্য। প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখবেন, আর যা ইনফরমেশন পাবেন আমাকে জানাবেন। থানা থেকে বেরিয়ে রোজ দিনের মতো ক্যান্টিনে দুপুরের খাবার খেয়ে কিরণ আগে পৌঁছল তপেশের থাকার ঘরটায়। এক কামরার একটা ঘর, ছোট সাইজের একটা খাট রাখা, গোটা ঘরে অগণিত দড়ি বাঁধা, তার উপর নানা রকমের কাপড় ঝুলছে ছেলেটার। খাটের সামনেই দেওয়ালে ঝোলানো একটা আয়না, সাথে অনেক রকম পারফিউম, ক্রিম, আরও নানা রকমের কসমেটিক্সে ভর্তি। ছেলেটার শখ আছে বলতে হবে। এসব দেখেই মনে হয় মেয়েরা প্রেমে পড়ে। একটু দেখতে ভালো, ভালো স্টাইলে কথা বললেই ব্যাস। খাটের নিচে একটা ছোট বাক্স। কিরণ বাক্সটাকে টেনে বের করলো। ভেতরে পুরনো কিছু জামা, সোয়েটার, কয়েকটা বই আর কিছু কার্ড আর গিফট, হয়তো ইলিনার দেওয়া। কিরণ একবার উর্গেনকে ডেকে জিজ্ঞাসা করলেন, उर्गेन जी, वो चेन कल आपको कहाँ से मिला? ও সাব, ও उसके एक पैंट के पॉकेट के अंदर में था। প্যান্টের ভিতর রেখে দেবে? এটাও কি সম্ভব? খুনি খুন করে ওখানকার জিনিস নিজের কাছে রেখে দেবে? সেটা একটু অবাক লাগলো কিরণের। ছেলেটা বলেছিল যে সে এখানে একা থাকে, ওর মা বাবা আলাদা থাকে। আলাদা কোথায় থাকে সেটা আর জিজ্ঞেস করা হলো না। এমনভাবে কাঁদতে শুরু করলো ছেলেটা। ভেবেছে বোধহয় ওদের বাড়িতে জানিয়ে যদি দেয়া হয়। ওখান থেকে বেরোতে বেরোতে কিরণের প্রায় সন্ধে হয়ে গেল। ছেলেটার বাড়ি থেকে বেরিয়ে কিরণ বাইরে এসে দাঁড়ালো। রাতে কার্শিয়াং বাজারটা বেশ জমজমাট থাকে। সাধারণত পাহাড়ে 5টায় রাত নেমে আসে, এখানে 8টার সময়ও বেশ ভালো ভিড়। উল্টো দিকে একটা স্টোরে গিয়ে 1 প্যাকেট গোল্ড ফ্লেক কিনল কিরণ। সাধারণত সিগারেট খায় না কিরণ, কিন্তু তপেশের ঘরের একদম উল্টো দিকের এই দোকানটায় পান সিগারেট ছাড়া কিছুই পাওয়া যায় না। তাও সিগারেটটা কিনলে বড়বাবুর কাজে লেগে যাবে, তার উপর যদি কিছু ইনফরমেশন পাওয়া যায়। ঠিক সেই সময় বড়বাবু ফোন করলেন। কিরণ, তোমার জন্য একটা খবর আছে, থানায় এসো তাড়াতাড়ি। স্যার, আমি তো ভাবছিলাম। কিছু ভাবতে হবে না, তোমার সন্দেহ ঠিক। ফরেন্সিক থেকে একটা রিপোর্ট এসেছে, কিন্তু কনফার্ম করার জন্য তুমি তাড়াতাড়ি এসো। ওকে স্যার, 10 মিনিটের মধ্যে আসছি। উর্গেন জি, এই মার্কেটে যে কটা সিসিটিভি আছে তার প্রত্যেকটা ফুটেজ আমার চাই। আজকের মধ্যে সেগুলো নিয়ে তাড়াতাড়ি আপনি থানায় আসুন। যত রাত হোক না কেন, আমি থানায় যাচ্ছি, ইমার্জেন্সি। পাহাড়ি রাস্তায় খুব একটা তাড়াতাড়ি গাড়ি চালানো যায় না, তাও রীতিমতো উড়ে গাড়ি চালিয়ে কিরণ থানায় এসে উপস্থিত হলেন। বড়বাবু তখন কিরণের ঘরে বসে এক গাদা কাগজপত্রের মধ্যমণি হয়ে আছেন। কিরণকে দেখে ব্যস্ত হয়ে একটা কাগজ এগিয়ে দিলেন। কিরণ কাগজটা হাতে নিয়ে ভালো করে দেখে বড়বাবুর দিকে তাকিয়ে বললেন, ও মাই গড, এত বড় জিনিসটা আমাদের চোখ এড়িয়ে গেল কি বল স্যার? সেটাই তো, যে খুন হয়েছে তার লোকেশন নিয়ে মাথা ঘামাইনি আমরা। আর দাঁড়াও, এখানেই শেষ না, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দেখো। স্যার, ইমিডিয়েটলি কালিয়াগঞ্জ থানা একটা ফোন করুন, মিস্টার চৌধুরীকে আটকাতেই হবে। কিন্তু কিরণ, এটা কিভাবে সম্ভব? শেষে মিস্টার চৌধুরী। স্যার, এসব নিয়ে পরে ভাববেন, এখন ইমোশনাল হওয়ার সময় নয়। আপাতত ওনাকে আটকাতেই হবে, না হলে উনি হাত থেকে বেরিয়ে যাবেন। আমি একবার ওই ছেলেটার সাথে 2 মিনিট কথা বলে আসছি। আপনি গাড়ি রেডি করতে বলুন স্যার, আমাদেরও কালিয়াগঞ্জ বেরোতে হবে। হ্যালো, ইন্সপেক্টর কিরণ বলছেন? বলছি, বলুন। আমি কালিয়াগঞ্জ থানা থেকে বলছি। মিস্টার সরকারের ফোনে পাচ্ছি না, তাই আপনাকে কল করলাম। বড়বাবুর ফোনে নেটওয়ার্ক নেই, তাই ফোন আসছে না। আপনি বলুন, লোকেশনে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম, কিন্তু সম্ভবত ভদ্রলোক পালিয়েছে, কারণ ঘর তো পুরো ফাঁকা। উনি বলেছিলেন ওনার দেশের বাড়ি যাবেন, যেটা বাংলাদেশে। সম্ভবত সেখানে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা কত দূর এখন? এই আর আধ ঘন্টার মধ্যে আমরা কালিয়াগঞ্জ ঢুকছি। একটা কাজ করুন তো, উনি এখনো জানেন না আমরা ওনার অপরাধের খবর পেয়ে ওনাকে অ্যারেস্ট করতে যাচ্ছি। তাই হয়তো উনি হিলি বাংলাদেশ বর্ডার হয়েই ওখানে যাওয়ার চেষ্টা করবেন।
শুনুন, হিলি বর্ডারে কোনোভাবে ইনফর্ম করুন কাউকে যেন বর্ডার ক্রস করতে না দেওয়া হয়, আর চেকপোস্টগুলোতে একটু খবর দিন, ফাস্ট। ওকে। কার্শিয়াং থানা থেকে বড়বাবু, কিরণ আর সিরেন তামাং গাড়ি করে সেই রাতেই কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন, খুনিকে ধরার উদ্দেশ্যে। কালিয়াগঞ্জ থানার ইন্সপেক্টররা কিরণের কথা মতো মিস্টার চৌধুরীর বাড়ি গিয়ে সার্চ করেছেন, কিন্তু মিস্টার চৌধুরী প্ল্যানফুলি সব কিছু ক্লিয়ার করে রেখেছিলেন। ওনার বাড়ি ফাঁকা ছিল, মানে উনি আগে থেকেই প্ল্যান করে বাড়ি ছেড়ে পালিয়েছেন। খুনি জানে যে কোনো দিন যে কোনোভাবে তাকে ধরতে পারে পুলিশ, তাই কোনো রকম রিস্ক না নিয়ে উনি প্ল্যানফুলি পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন। কিরণ ও বড়বাবুরা কালিয়াগঞ্জ এসে পৌঁছলে ওই থানার সাব ইন্সপেক্টর ওনাদের ভেতরে আসতে বলে বললেন, ভদ্রলোককে পাওয়া গেছে, আপাতত ভেতরে লকআপে রেখেছি। বাহ, এত তাড়াতাড়ি খবর পেয়ে গেলেন? আপনার কথা মতো আমি সমস্ত চেকপোস্ট আর বর্ডারে থাকা আমাদের টিমের লোকেদের ফোনে ওনার ছবি পাঠিয়ে দিয়েছিলাম। উনি তো সকালে কার্শিয়াং থেকে বেরিয়েছেন, তাই বেশি দূর পৌঁছতে পারেননি, কাছাকাছি ধরা পড়ে গেছেন। আমাদের টিম ওনাকে নিয়ে এসছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব হেল্প করলেন এই ব্যাপারটাতে। আরে কি বলছেন স্যার, এটা তো আমাদের কাজ। আসুন ভেতরে আসুন। থানার ভেতরে ঢুকতেই কিরণ দেখলেন মিস্টার চৌধুরী একটা লকআপের ভেতরে অস্থির হয়ে এদিক থেকে আরেক দিকে হাঁটাহাঁটি করছেন। কিরণকে দেখেই লকআপের সামনে এসে চিৎকার করে ডাকলেন, ইন্সপেক্টর, আমাকে কেন আটকে রাখা হয়েছে? এরা কেউ কোনো কথাই শুনছে না। বলছে আপনি নাকি অর্ডার দিয়েছেন, কিন্তু কিসের জন্য? আপনার সাথে সকালেই কথা হলো, সবকিছু ক্লিয়ার করে আমি এসেছি, তাহলে তাহলে আমাকে কেন? কুল ডাউন মিস্টার চৌধুরী, সব বলা হবে, এত অস্থির হবেন না। কথাগুলো বলে কিরণ ভদ্রলোককে লকআপের বাইরে নিয়ে আসতে বললেন। তারপর বললেন, বসুন এখানে, এখন অনেকক্ষণ সময় লাগবে, কত কিছু বলা বাকি তো। কি 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 বাকি আছে? কি হয়েছে ইন্সপেক্টর? তারপর মিস্টার চৌধুরী, আপনি তো একবারও বলেননি যে ইলিনা আপনার নিজের মেয়ে নয়। এত বড় ইনফরমেশন লুকিয়ে গেলেন কিভাবে? মানে কে? না না, এটা বলার মতো কি ছিল না, মানে আমি ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আপনাদেরকে কে বললো? পুলিশের কাছে লুকোবেন ভাবছিলেন? এবার ছেড়ে কাশুন তো, কেসটা কি, কার মেয়ে ইলিনা? আপনাদের কাছে তো কিছু লুকোনোর নেই। আমি বুঝতে পারিনি কোনোদিন এই তথ্য জানানোর দরকার পড়বে। আমি নিজের মেয়ে হিসেবেই বড় করে তুলেছি, তাই ওটাকে সত্যি হিসেবে ভেবেছি আমি। এলিনা আমার মেয়ে, এটা সত্যি। এলিনার জন্মের আগে একবার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পর ডক্টর আমাকে বলেছিলেন আমি কোনোদিনও বাবা হতে পারবো না, কিন্তু এই কথাটা আমি অনেক চেষ্টা করেও এলিনার মাকে বলতে পারিনি। এলিনার মা তখন একটা বেবির আশায় ছিল। এলিনার মাকে সাহস করে বলতে পারেনি যে আমাদের ঘরে কোনোদিনও সন্তান আসবে না। কিন্তু কিছুদিন পরের ঘটনায় এলিনার মা একদিন আমাকে বললো নাকি প্রেগনেন্ট। হঠাৎ করে ভয় পেলাম, আনন্দ হলো, ভাবলাম হয়তো কোনোভাবে আমার দোষ কেটে গেছে। এভাবেই 3 মাস কেটে গেল। বেবি আসবে এই আনন্দে আমরা দুজনেই মত্ত, কিন্তু সেই আনন্দের মধ্যেও আমি কোথাও যেন শান্তি পাচ্ছিলাম না। এভাবে আর কয়েক মাস কেটে যাওয়ার পর আমি একদিন ডক্টরের কাছে গেলাম, টেস্ট করলাম, কিন্তু তখন ডক্টর আমাকে বলল আমার পক্ষে বাবা হওয়া কোনোদিনও সম্ভব নয়। তার মানে ওই বাচ্চা আমার নয়। কিন্তু ততদিন অনেকটা সময় চলে গেছে, বাধ্য হয়ে বাচ্চাটাকে সংসারে আনতে হলো। কিন্তু আমি ওদের মেয়ে মা দুজনকে সহ্য করতে পারছিলাম না। মনে হতো দুজনকে খুন করে দিয়ে নিজেও মরে যাই। জিজ্ঞাসা করার পর আমাকে বলেছিল আগে একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন আর কিছু নেই। আমি ওকে বিশ্বাস করেছিলাম। আমি ভাবলাম ঠিক আছে, একটা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিই। তাই ক্ষমা করে আমরা আমাদের সংসার করছিলাম। কিন্তু আমার কপাল, তারপর কিছু কমপ্লিকেশনের জন্য এলিনার মা 1 মাসের মধ্যে মারা গেল। ওহ মিস্টার চৌধুরী, এইভাবে মারা যাওয়ার গল্পটা তো সবার জন্য। আসলটা বলুন, আসল গল্পটা কিভাবে মেরেছেন ওর মাকে, মানে খুনটা কিভাবে করেছেন? কি? কাকে মারবো? কি বলছেন কি ইন্সপেক্টর? আমি কেন মারতে যাব? কারণ বাচ্চাটা আপনার ছিল না। খুব স্বাভাবিকভাবেই আপনি হাজবেন্ড হিসাবে এটা কোনোদিন মেনে নিতে পারেননি যে আপনার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে, তাই খুন করেছেন। না না, এটা মিথ্যে।
আমি খুন করিনি কাউকে। এই, বাইরে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে ভেতরে নিয়ে এসো তো। কিরণ একজন কনস্টেবলকে বললেন বাইরে কেউ একজন দাঁড়িয়েছিল, তাকে ডেকে আনতে। একজন ভদ্রলোক ভেতরে এলেন, বয়স ওই 50-এর কোঠায়। ভেতরে আসতেই কিরণ ওনাকে দেখিয়ে মিস্টার চৌধুরীকে জিজ্ঞেস করলেন, দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। অসিত। ইলিনার বাবা চমকে উঠলেন। অসিত বাবুকে চেনেন নিশ্চয়ই। অসিত বাবু গত পরশু আমাকে ফোন করেন খবরে ইলিনার খুনের খবর পেয়ে। উনি আমাকে বলেন ইলিনার আসল বাবা উনি, আপনি নন। সেখান থেকে আমার সন্দেহ বেশি গাঢ় হয়। না, আপনাকে প্রথমে আমি খুনি ভাবিনি, কিন্তু আপনি এই সত্যিটা লুকিয়ে গেলেন, এই জন্যই আমার একটু খাটকা লাগলো। ও, এই জন্য তুমি ওনাকে সন্দেহ করেছিলে? স্যার, উনি যখন আমাকে ফোন করেন আমি অতটা বিশ্বাস করিনি, আবার অবিশ্বাসও করিনি। তাই সেই সময় মিস্টার চৌধুরী ওখানেই ছিলেন, কিন্তু ওনাকে আমি বুঝতেই দিইনি যে ওনাকে আমি সন্দেহ করছি। তাছাড়া ওনার এগেনস্টে কোনো প্রমাণ ছিল না, বাধ্য হয়েই এই ইনফরমেশন লুকিয়ে রেখেছিলাম আমি। স্যার, একটু অপেক্ষা করুন, এখনো অনেক বাকি আছে। তারপর মিস্টার চৌধুরী সত্যিটা বলবেন নাকি? থাক, অসিতবাবু বলুন সত্যিটা কি। বলুন অসিতবাবু। স্যার, ইলিনার মায়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল ঠিক, কিন্তু আমরাও সেটা থেকে বেরোতে চাইতাম। আমরা যখন একটা সিদ্ধান্ত নিই যে এই সম্পর্ক থেকে আমরা বেরিয়ে আসব, বেরিয়েও গেছিলাম, কিন্তু হঠাৎ তার কিছুদিন পর ইলিনার মা প্রেগনেন্ট হয়ে যায়। আমরা দুজনেই জানতাম না যে মিস্টার চৌধুরী বাবা হতে পারবেন না। আমি তো ভেবেছিলাম বাচ্চাটা হয়তো ওনারই, তাই আমাদের আর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ প্রায় 10 মাস পর ইলিনার জন্মের পরে ওর মা একদিন আমাকে ফোন করে, বলে যে ইলিনার বাবা রোজ দিন ওর ওপর অত্যাচার করছে। তারপর আর একদিন ইলিনার মা আমাকে ফোন করেছিল, লাস্ট ফোন। খালি বলেছিল বাচ্চাটা নাকি আমার, আর ওকে যে কোনো সময় ইলিনার বাবা মেরে ফেলতে পারে। তার কিছুদিন পর শুনি যে ও নাকি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, ওকে খুন করেছে এই লোকটা, এই লোকটা। কোন খুনের গল্পটা আগে বলবেন মিস্টার চৌধুরী? ইলিনার খুন নাকি ওর মায়ের খুন? ওর মাকে যে আপনি খুন করেছেন সেটা প্রমাণ করার কোনো উপায় নেই, কিন্তু ইলিনার খুনটা আর লুকোতে পারবেন না। কিভাবে একটা মেয়েকে মারতে পারলেন? কিরণ ফোনে কাউকে মেসেজ করতে করতে জিজ্ঞেস করলেন কথাগুলো। কি আপনারা কি পাগল হয়ে গেছেন? উনি তো ধরা পড়ে গেছে, আবার আমি কেন? আর আর আমি আমি আমার নিজের মেয়েকে খুন করবো কেন? ফাজলামি মারা জায়গা পাচ্ছেন না। এই চুপ কর শালা, বলেছে ডান্ডা পড়লে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবি। আমাদেরকে শেখাবি কোনটা ঠিক কোনটা ভুল। চিৎকার করে উঠলেন কালিয়াগঞ্জ থানার ওসি। মিস্টার চৌধুরী, সত্যি কথাটা বলুন, আমাদের কাছে প্রমাণ আছে, সেটা আপনাকে খুনি সাব্যস্ত করার জন্য যথেষ্ট। কি কি প্রমাণ আছে? হ্যাঁ আছে, আপনার হাতের ছাপ ইলিনার গলার চেনে আছে। তাতে কি প্রমাণ হয় আমি খুনি? আমার মেয়ের গলার চেনে আমার হাতের ছাপ থাকাটা কি অস্বাভাবিক কিছু? অন্য সময় হলে অস্বাভাবিক হতো না, কিন্তু এখানে অস্বাভাবিক। প্রথমত ওই চেনে দুজনের হাতের ছাপ আছে, একটা আপনার, একটা ইলিনার। তপেশের ঘর থেকে পাওয়া গেলেও সেখানে ওর হাতের কোনো ছাপ নেই। তার মানে হয় আপনি না হলে ইলিনা এটা তপেশের ঘরে রেখে এসেছিলেন, কিন্তু ইলিনা তো মৃত, তাহলে বাকি থাকলেন আপনি। আর আপনাকে প্রথম যখন ইলিনার কাছে পাওয়া জিনিসপত্রগুলো দেখালাম, তখন আপনার মেয়ে যে গলায় একটা চেন পরতো সেটার কথা একবার আপনি জিজ্ঞাসা করেননি। ইলিনার বান্ধবী বলল ওটা ওর মায়ের স্মৃতি, যেটা গলা থেকে কখনো খোলে না। এইরকম একটা চেন না দেখতে পেয়েও আপনি একবারও জিজ্ঞাসা করলেন না। তার মানে আপনি জানতেন চেনটা কোথায় আছে, না হলে খুব স্বাভাবিক সবার আগে সেটার কথাই আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি ভুলে গিয়েছিলাম। কেন মিথ্যে কথা বলছেন আপনি? স্বীকার করুন, আপনি আরও মিথ্যে বলেছেন। আপনি বলেছিলেন ইলিনার সাথে আপনার শেষ কথা হয়েছে বিকেল 4টের সময়। ও তখন নাকি শিলিগুড়িতে ছিল, কিন্তু ইলিনার ফোনের লোকেশন বলছে 3:30 অবধি ইলিনা কালিয়াগঞ্জেই ছিল। কালিয়াগঞ্জ থেকে 30 মিনিটের মধ্যে শিলিগুড়ি পৌঁছানো সম্ভব নয়। তার মানে আপনি মিথ্যে কথা বলছেন। মিস্টার চৌধুরী এবার চুপ করে রইলেন।
চুপ করে থাকবেন না মিস্টার চৌধুরী, বলুন, আর লুকিয়ে লাভ নেই। সবাই মিলে একসাথে মিস্টার চৌধুরীকে বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করায় উত্তক্ত হয়ে মিস্টার চৌধুরী চিৎকার করে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমার হাতে ইলিনা, কিন্তু কিন্তু আমি ওকে মারতে চাইনি। ওটা ওটা একটা অ্যাক্সিডেন্ট ইন্সপেক্টর, ওকে মারতে আমি। খুনের পর পুড়িয়ে দিয়েছেন, তারপর বলছেন অ্যাক্সিডেন্ট? আপনি কি মানুষ? আপনার নিজের মেয়েকে খুন করলেন কিভাবে? ইলিনা আমার নিজের মেয়ে নয় ইন্সপেক্টর, কিন্তু আমি ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু ওই আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তাই আপনি ওকে মেরে ফেললেন, তাই তো? না ইন্সপেক্টর, বললাম না ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমি কখনোই ওকে মেরে ফেলতে চাইনি। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে একটু বলবেন প্লিজ? জন্মদিনের দিন ও যখন ছেলেটাকে দেওয়ার জন্য আমার কাছে টাকা চাইলো, আমার খুব রাগ হয়েছিল। কথা কাটাকাটি হতে হতে ও আমায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি টাল সামলাতে না পেরে ওর গলার চেনটা টেনে ধরি। ধাক্কায় আমি নিচে পড়ে যাচ্ছিলাম। ইলিনার গলার চেনটা টেনে ধরায় ও আমার উপর এসে পড়ে। আমি তখন কয়েকটা সবজি কাটছিলাম বলে আমার হাতে ছুরিটা ছিল। টাল সামলাতে না পেরে ইলিনা আমার উপর এসে পড়ে আর আমার হাতের ছুরিটা সোজা ওর গলায় ঢুকে যায়। আমি কি করবো বুঝতে পারিনি স্যার। ওর বডি গাড়ি করে নিয়ে এসে ওখানে ফেলে আসি, কিন্তু আমি ওকে পুড়িয়ে দিইনি। কি করেছে তাও জানি না। বিশ্বাস করুন স্যার। ও হো মিস্টার চৌধুরী, তাই নাকি? আপনি জানেন না, একের পর এক মিথ্যে বলেই যাচ্ছেন। আপনার ভগবানেরও ভয় নেই। আমি বলি কি হয়েছে, উর্গেনজি উনকো লেকে আন্দার আইয়ে। আরে আরে কি করছো কিরণ? উর্গেন তো আসেনি, শিরেন এসেছে তো আমাদের সাথে। না স্যার, উর্গেনজিও এসছেন এবং আরেকজন সাসপেক্টকে সঙ্গে এনেছেন। দেখুন ওদিকে তাকিয়ে। বড়বাবু চেয়ারে বসে ঘাড় ঘুরিয়ে ওদিকে তাকালেন। এক নিমেষে হঠাৎ বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালেন। আরে, প্রিন্সিপাল সুরভি তো! চমকে কিরণের দিকে তাকালেন। কিরণ, মানেটা কি? এত সিক্রেট রেখেছি তোমার কাছে? তোমার ট্রান্সফার তো দেবো না আমি। দাঁড়াও। বলছি স্যার, বলছি। মিস্টার চৌধুরী একবার উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে গিয়ে নিচেই বসে পড়লেন। হয়তো আর কোনো পথ না পেয়ে চুপ করে গেলেন। কিরণ বললেন, তাহলে আমি বলি আসল ঘটনাটা। বলি মিস্টার চৌধুরী, ইলিনা আপনার কাছে কোনোদিন টাকা চায়নি। ও জানতো ওর মাকে আপনি খুন করেছিলেন। সেটা ওকে আর কেউ নয়, অসিত বাবু বলেছিলেন। আপনি ভেবেছিলেন ওকে ভুল ভাল বুঝিয়ে সুঝিয়ে রেখে দেবেন, কিন্তু অসিত বাবুর সাথে ইলিনার যে পরিচয় হয়েছিল সেটা আপনি জানতেন না। কি অসিত বাবু, তাই তো? হ্যাঁ স্যার, আমি যখন জানতে পারি ইলিনাকে ওই স্কুলে ভর্তি করেছে, আমি অনেক চেষ্টা করে ওর সাথে দেখা করি। তারপর পুরো ব্যাপারটা ইলিনাকে বিশ্বাস করাতে পেরেছিলাম। প্রথমে ও ভাবতেই পারেনি ওটা ওর বাবা নয়, আর ওই বাবাই ওর মাকে মেরেছে। পরে ধীরে ধীরে বিশ্বাস করেছিল। তাই ও জানতে পারে ওর মাকে আপনি খুন করেছিলেন, কিন্তু প্রমাণের অভাবে ওরা চুপ করে থাকতে বাধ্য হয়। তাই যেদিন ইলিনার টাকার দরকার হলো, ইলিনা জানতো অত টাকা আপনি ওকে এমনি এমনি দেবেন না। তাই ও আপনাদের দুজনের ছবি আর ওর মায়ের খুনের বিষয়টা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে। কি তাই তো মিস্টার চৌধুরী? আপনি কিছু বলতে চান ম্যাডাম এখন? প্রিন্সিপাল সুরভি মাথা নিচু করে রইলেন। এখানেই তো আসল টুইস্ট স্যার। সুরভি ম্যাডাম আর আমাদের চৌধুরী স্যারের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা আমি জানতে পারি স্কুলের গেটে তার অনেক কাছ থেকে। প্রথমে ভয় বলতে চায়নি লোকটা, কিন্তু গরিব মানুষ, দুটো পয়সার লোভ আর পুলিশের ভয় দেখাতেই গড় গড় করে সব বলে দিল। একজন বিয়ে করেননি আর একজনের স্ত্রী মৃত, তাই একাকিত্বের কারণে দুজনের সম্পর্ক হতে পারে, এটা খুবই স্বাভাবিক। লজ্জার কারণে হয়তো দুজনে চাননি এটা বাইরে আসুক, কিন্তু এই ধরনের সম্পর্ক কাউকে লুকিয়ে রাখা যায় না। কি বলছো কি কিরণ? এনাদের দুজনের? প্রিন্সিপাল ম্যাডাম এখানে ছিলেন না, খুনের আগে উনি জানতেন না, কিন্তু খুনের পরে মিস্টার চৌধুরী ওনাকে ফোন করেন কি করবেন সেটা বুঝতে না পেরে। মিস্টার চৌধুরীর ফোনে সেদিন দুপুরে প্রিন্সিপালকে একবার ফোন করার ডিটেলস রয়েছে। এটাও একটা বিশাল প্রমাণ, বুঝলেন স্যার? উনি তখন হঠাৎ করে ওনার পার্সোনাল ফোন নম্বরে ফোন করেন। খুনটা হঠাৎ হয়ে যাওয়ায় মিস্টার চৌধুরী একটা ভুল করে বসেন।
কারণ এমন কি কারণ থাকতে পারে ওই সময় প্রিন্সিপালকে ফোন করতে হয়েছিল মিস্টার চৌধুরীর? আর কিরণ দেখো, দুজনকেও এই ব্যাপারে কিচ্ছু বলেনি। অন্য সব ফোনে কথা বলেছে, কিন্তু এটা বললো না কেউ। একদম স্যার। কিন্তু এরপরেই বুদ্ধিমতী প্রিন্সিপাল আর ইলিনার বাবা একটাও ফোন সেই নাম্বার থেকে করেননি। ওনারা আলাদা আলাদা নাম্বার ব্যবহার করছিলেন। সেদিন খুব ভুল না হলে 5 লাখ টাকা ইলিনা চেয়েছিল, তাই তো মিস্টার চৌধুরী? আপনি ওকে টাকাটা দিতে রাজি হননি, কিন্তু টাকাটাও দরকার ছিল। কারণ টাকাটা নিজের জন্য নয়, তপেশের মায়ের অপারেশনের জন্য চেয়েছিল, যেটা আপনারা জানতেন না, বা ওই ছেলেটার কথা শুনলে আপনি দিতেন না টাকা, তাই ও বলেইনি আপনাকে। তারপরে ঘটনা মিস্টার চৌধুরী যেভাবে বললেন মোটামুটি সেইভাবেই হয়েছে, কিছুটা প্ল্যান আর কিছুটা হঠাৎ করে। কি তাই তো মিস্টার চৌধুরী? আমাদের হাতে উপায় ছিল না। খুনটা কেউ প্ল্যান করে করিনি, হয়ে গেছে। তাই সেই সময় যা ঠিক মনে হয়েছে তাই করেছি। ওকে পুড়িয়ে ফেলার প্ল্যান আর তপেশকে ফাঁসানোর প্ল্যান আমার। এখানে ওনার কোনো দোষ নেই। কিন্তু তুমি এসব জানলে কিভাবে কিরণ? স্যার, আসার আগে আমি একবার তপেশের সঙ্গে দেখা করতে গেছিলাম, আপনার মনে আছে নিশ্চয়ই। একটু ভয় পেয়েছিল ছেলেটা, গরিব ছেলে তো, তাই ভয় কিছু বলতে পারছিল না। আর বেশিরভাগ প্রমাণ ওর বিরুদ্ধে। ওকে একটু চেপে জিজ্ঞাসা করতেই ও বলল যে ওর মায়ের অপারেশনের জন্য ইলিনার টাকা চাইবে বলেছিল ওর বাবার কাছে। ও ইলিনাকে বলেছিল সম্ভব হলে ধীরে ধীরে ওই টাকাও শোধ করে দেবে। সকালে ইলিনা যখন ওকে বলল টাকা পেয়ে গেছে, বিকেলে দেখা করে টাকাটা নিতে। 1 মিনিট কিরণ, তার মানে ও যে রাতে ওখানে পৌঁছেছিল সেটা ওকে ইলিনা বলেছিল? স্যার, ইলিনা মার্ডার হয়েছে 11 তারিখ বিকেলের দিকে, তাই বিকেল 3:30 অবধি ইলিনার লোকেশন কালিয়াগঞ্জ দেখাচ্ছিল। সেই সময় প্রিন্সিপাল সুরভির কথা মতন ইলিনার বডি মিস্টার চৌধুরী নিয়ে আসে কার্শিয়াংয়ে। সেখানে মিস্টার চৌধুরী আর প্রিন্সিপাল সুরভি মিলে ওখানে পুড়িয়ে ফেলে, আর তপেশের ফোনে মেসেজ করে ওখানে ওকে আসতে বলে এনারা দুজন, যাতে সেই সময় তপেশ ওখানে আসে, লোকেশনেও ডিটেলস দেখা যায়, আর পুলিশ খুব সহজেই ওকে খুনি ভাবে। সেই জন্য বারবার বিভিন্নভাবে তপেশের নামগুলো টেনে আনার চেষ্টা করছিল মিস্টার চৌধুরী। উনি জানতেন একবার যদি পুলিশের নজরে ওই ছেলেটাকে ফেলা যায়, আর কোনো দিকে তাকাতে হবে না। আর সেই কারণে প্রিন্সিপাল ম্যাডাম নিজে থেকে থানায় আসেন ইলিনার মিসিং রিপোর্ট লেখাতে, যাতে ওনাদের দুজনকে কোনোভাবেই আমরা সন্দেহ না করি। পুরোটা সেইভাবেই প্ল্যান করা। তপেশের দিকে সন্দেহ চলে যায় সবার। ওরে বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার কিরণ। তোমাকে আমি একদিন নিজে রান্না করে খাওয়াবো। তুমি যেভাবে এই কেস সলভ করলে, সাবাস। তবে খুনের ব্যাপারে ম্যাডামকে সন্দেহ হয়নি প্রথমে আমার। তপেশের বাড়ি সার্চ করতে যখন আমি যাই, সেদিন একজন এসে আমার হাতে একটা খাম দিয়ে যায়। আমি খামটা খুলে দেখি বেশ কিছু ছবি মিস্টার চৌধুরী আর প্রিন্সিপাল ম্যাডামের। সে আমাকে বলল এই ছবিগুলো ইলিনা নাকি ওকে পাঠিয়েছিল, আর বলেছিল যদি কোনোদিন ইলিনার কিছু হয় তাহলে যেন আমি এগুলো পুলিশকে দিয়ে দিই। আর তখন আমি শিওর হই যে খুনের পেছনে কোনোভাবে ম্যাডামও জড়িয়ে থাকতে পারেন। ব্যাস, সন্দেহ একদম সঠিক প্রমাণ হয়। কি ম্যাডাম, তাই তো? কিছু বলুন, আপনি তো একদম চুপ। আপনাকে কিন্তু সন্দেহ হয়নি আমাদের। এত তুখোর অ্যাক্টিং করেন কিভাবে? ওদেরকে থানার লকআপে রেখে কিরণ আর বড়বাবু বাইরে এসে সিগারেট ধরালেন। বড়বাবু বললেন, কিরণ, তুমি কিন্তু এই কেসটায় খুব দারুণ কাজ করেছ। আমি প্রাউড তোমার উপর। কিন্তু ছবিগুলো কে দিল তোমায়? এটা সিক্রেট স্যার। আমাকেও বলবে না মানে? আমার কাছে আমার কি সিক্রেট? আচ্ছা, আমি নাম বলবো না, তবে আপনি যদি বুঝে নেন তাহলে ভালো। প্রথম সোনার চেনের ইনফরমেশনটা দিয়ে দিয়েছিল